নুরুল হক নূরকে তার অফিসের সামনে তিনি যখন সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিয়েছেন, আপনাদের অফিসের সামনে যেটি হয়েছে তার জন্য পুলিশ ব্যবস্থা নিয়েছে, সেটি আলোচনায় না। আলোচনায় এটি যে নুরুল হক নূর অফিসের সামনে গিয়ে পুলিশ এবং সেনাবাহিনী বা যৌথ বাহিনী যেভাবে তাকে পুরো ঘটনাটি সেটি তো একই সময়ে আপনারাও আসলে। দেখেছেন। জি, ব্যাপারটি খুবই দুঃখজনক। আমরা বিপিনুরের সুস্থতা কামনা করি। কেন আসলে এরকম হলো? পুলিশ সেনাবাহিনী কেন এরকম ভাবে নুরুকে লাঠিচার্জ করলো? যে পরিস্থিতিতে বল প্রয়োগ করা হয়েছে, নূর কি পুলিশ বা যৌথ বাহিনীর উপরে কোনো থ্রেট তৈরি করছিলেন? আমরা ভিডিও দেখেছি, উত্তর হচ্ছে না। তিনি কি জনগণের জানমালের, অন্যান্যরা কি জাতীয় পার্টির অফিসের ওখানে এই কাজ করছিলেন যে তাকে নিবৃত্ত করার জন্য করা হচ্ছে? উত্তর হচ্ছে না। জাস্ট উনি সাধারণভাবে দাঁড়িয়েছিলেন যখন হামলা করা হয়। বলছে সেনাবাহিনী বলছে সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করছে এবং জনগণের স্বস্তি ও নিরাপত্তা আনয়নে সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে সদা প্রস্তুত সেনাবাহিনী। এই হচ্ছে সেনাবাহিনীর আইএসপিআর এর পক্ষ থেকে যে বক্তব্য। মানে এটি সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের কারণেই সেনাবাহিনী এটি করেছে। এইটাকে যদি সামারি করি তাই তো দাঁড়ায়। আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শারমিন চৌধুরী। আজকের আয়োজনে আমার অতিথি জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এবং রাজনীতি বিশ্লেষক ডাক্তার জাহিরুর রহমান। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে আজকের আয়োজনে। শামীম হায়দার পাটোয়ারি, আপনার কাছ থেকে শুরু করবো। আপনাদের পার্টি নিয়ে বা আপনাদের অফিস নিয়ে অনেক ঘটনা ঘটে গেল, একদম সবকিছু লিড নিউজে আপনারা। এইখানে একটু আপনার কাছে জানতে চাই যে যা ঘটে গেল, আপনি একটা ব্রিফও করছিলেন, আমি দেখছিলাম, যেখানে আপনি বলছেন যে নুরুল হক নূর হাসপাতালে আছে আহত হয়ে, আপনি দুঃখ প্রকাশ করছেন। কিন্তু আমি আসলে এই বিষয়টা একটু জানতে চাই যে আমরা যেটি দেখলাম, বিএনপি জামাত থেকে সবগুলো দল নুরুল হক নূরের উপর যে হামলা হলো সেই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছে। আপনারা তিনি অসুস্থ হয়েছেন এর জন্য আপনারা দুঃখ প্রকাশ করছেন, সেটি আমরা দেখেছি, কিন্তু তার উপরে যে হামলা হলো সেটি নিয়ে আপনাদের প্রতিক্রিয়া কি? দেখুন, আমরা যে কোনো ধরনের হামলাকে প্রতিবাদ করি, কিন্তু আসলে ওখানে উপস্থিত আমি ছিলাম এবং আমি যেটা দেখেছি সেটা হচ্ছে পুলিশ এবং সেনাবাহিনী যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিয়েছে। দীর্ঘ সময় ধরে নিয়মতান্ত্রিক ভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। অনেকে আগুন নিয়ে এসেছিল, মশাল নিয়ে এসেছিল, এবং পুলিশ যদি সরে যেত, আর্মি যদি সরে যেত, তাহলে আমাদের পার্টি অফিসে আগুন দেওয়া হতো এবং সে আগুনে আমাদের অনেকে পুড়ে মারা যেতে পারতো। সেই পরিস্থিতিতে সেনাবাহিনী এবং পুলিশ ধাপে ধাপে প্রথমে ওদেরকে ব্লক করে দেয়া, তারপরে অনুরোধ করা, তারপরে রিকোয়েস্ট করা, তারপরে আলটিমেটাম দেয়া 10 মিনিটের। এর মধ্যে পুলিশের উপর আঘাত হয়েছে, পুলিশ কয়েকজন আহত হয়েছে এবং পোশাক পরা সেনাবাহিনীর উপর আঘাত হয়েছে, এবং এক পর্যায়ে স্বাভাবিকভাবেই যৌথ বাহিনী লাঠিচার্জ করে। আমরা যে কোনো অতিরিক্ত বল প্রয়োগের নিন্দা জানাই। বিষয়টি সুষ্ঠু তদন্ত হলে আমার ধারণা বের হয়ে আসবে। আপনি যে কোনো শব্দটা ব্যবহার করছেন, কিন্তু আঘাত যে হয়েছে, যেমন ধরেন আমরা তো ভিডিও আছে, এটা তো অন ক্যামেরা হয়েছে। নুরুল হক নূরকে তার অফিসের সামনে তিনি যখন সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিয়েছেন, আপনাদের অফিসের সামনে যেটি হয়েছে তার জন্য পুলিশ ব্যবস্থা নিয়েছে, সেটি আলোচনায় না। আলোচনায় এটি যে নুরুল হক নূর অফিসের সামনে গিয়ে পুলিশ এবং সেনাবাহিনী বা যৌথ বাহিনী যেভাবে তাকে আপনারাও দেখেছেন। জি, একই সময়েরই ঘটনা, যখন তার কর্মীরা আমাদের পার্টি অফিসের সামনে ছিল। আর এই ঘটনার মধ্যে হয়তো 5-10 সেকেন্ডের ডিফারেন্স হবে, কারণ রাস্তার এপার উপরে অফিস। ব্যাপারটি খুবই দুঃখজনক। আমরা বিপিনুরের সুস্থতা কামনা করি। আল্লাহ যেন তাকে হামলার নিন্দা জানান। সরি, নুরুল হক নূরকে যেভাবে মারা হলো তার নিন্দা প্রতিবাদ আপনারা জানান? না, আমরা তার নিন্দা প্রতিবাদ এই মুহূর্তে জানাচ্ছি না। আমরা চাচ্ছি তদন্ত হোক, তদন্ত ব্যাপারটা বের হয়ে আসুক কোন জায়গা থেকে উস্কানি ছিল। আপনি অবশ্যই নুরুকে আঘাত করা হয়েছে, এটা দুঃখজনক, কিন্তু তার বাহিনীও তো, তার লোকজনও তো পুলিশকে আঘাত করেছে আমাদের চোখের সামনে। তার বাহিনী তো সেনাবাহিনীকে আঘাত করেছে। অন্তত 4 থেকে 5 জন সেনাবাহিনীর সদস্য আমাদের সামনেই আহত হয়েছে। তো সে বিষয়টি অবশ্যই এখানে প্রভোকেশন ছিল, এখানে ষড়যন্ত্র ছিল, কনস্পিরেসি ছিল, তৃতীয় পক্ষ থাকতে পারে। তৃতীয় পক্ষ এখানে এই দ্বন্দ্বটি লাগিয়ে, এই দ্বন্দ্বটি ক্রিয়েট করে, দেশকে অস্থিতিশীল করে নির্বাচন ছাড়া দেশ চালানোর জন্য প্রমোট করতে পারে। আমরা তো পুরো ব্যাপারটার মধ্যে একটা গভীর জলে মাছ ধরার একটা ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। এবং আমি দেখছিলাম ডাক্তার জাহিদ মাথা নাড়ছেন, নিশ্চয়ই তার এই বিষয়ে বক্তব্য আছে। আমি ডাক্তার জাহিদকে যাবার আগে আমি আপনার কাছে আরেকটু এটা জানতে চাই যে হ্যাঁ, পুলিশকে আঘাত করেছে, সেনাবাহিনীকে আঘাত করেছে তার দলের লোকজন আপনার অফিসের সামনে, জাতীয় পার্টির অফিসের সামনে, কিন্তু আপনি আইনের মানুষ, আপনি আসলে এটি কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটি করবে যে এই জন্য তার অফিসের সামনে গিয়ে রাস্তার ওপারে গিয়ে তাকে নুরুল হক নূরকে, যিনি তো আসলে হামলার সাথে সেই মুহূর্তে নাই, তাকে গিয়ে এরকম প্রহার করবেন?
এটি কি আসলে হবার কথা? ক্যাটেগরিক্যালি বলছি, এখানে অতিরিক্ত শক্তি প্রয়োগ করা হলে তদন্ত যদি বেরিয়ে আসে আমরা সেটির নিন্দা জানাবো এবং সেটা আমরা তদন্তের দাবিদার। ব্যারিস্টার কিন্তু আপনি পাটোয়ারি, অনেক চিন্তা ধন্যবাদ। করে দেখুন, যদি আমি তো হলে বলছি, তবে এক মিনিট এই টাইপের দেখুন, আর কি শব্দ এখন আপনার কিন্তু কাছে শুনছি। কয়েকশো লোক মশাল হাতে একটা বাড়িতে আগুন দিতে যাচ্ছে, সেখানে পুলিশ প্রশাসন কি করবে? হুম। কতক্ষণ আটকিয়ে রাখবে? এবং শুধু মশালটা পুলিশ প্রশাসনের দিকে, পুলিশ এবং আর্মির দিকে ছুঁড়ে মারা হয়েছে, আগুন ছুঁড়ে মারা হয়েছে। এই ঘটনাগুলো তো অবশ্যই নিরপেক্ষ তদন্ত করতে হবে। প্রভোকেশন কে ছিল, প্রথম ধাক্কা কে দিয়েছে, প্রথম গায়ে হাত কে তুলেছে? তো পুরো জিনিস যদি গোড়া থেকে ইল্লিগাল, আপনি একটা পার্টির অফিসে আগুন দিতে যাবেন কেন? তা তো বটেই, তা তো বটেই যে ব্যারিস্টার পাটোয়ারি, সেটি তো খুব যৌক্তিক প্রশ্ন, কেন আগুন দিতে যাবেন? আমি ডাক্তার জাহিদ, আপনি মাথা নাড়ছিলেন, আপনার নিশ্চয়ই এখানে কিছু বক্তব্য আছে, আমি প্রশ্নটাও জুড়ে দেই এর সাথে সাথে, আপনি নিশ্চয়ই পুরোটাই একসাথে বলবেন যে কেন আসলে এরকম হলো, পুলিশ সেনাবাহিনী কেন এরকম ভাবে নুরুকে লাঠিচার্জ করলো? এটি তো আসলে এই সময় বাস্তবতায় উল্টাই হতে দেখি। যদি আমরা সেই যদি বলি মুক্তিযোদ্ধাদের যে একটা আয়োজন ছিল রিপোর্টার্স ইউনিটিতে, সেখানে দেখলাম যারা মব করলো, মবকারীদের কিছু করা হলো না, তারা বীর দর্পে চলে গেল, যারা আসলে আয়োজনটা করছিল তাদেরকে ধরে নিয়ে যাওয়া হলো পরে। আর এখানে মানে বরাবরই এরকম আচরণ এখন দেখা যাচ্ছে, সেখানে এখানে এরকম পুলিশ সেনাবাহিনীর এরকম আচরণ আসলে কেন? শারমিন, এই প্রশ্নটা আমারও, কিন্তু আমি যে কারণে মাথা নাড়ছিলাম সেটা একটু বলি। নুরুল হককে যখন পেটানো হয়, এটার ভিডিও আমাদের সামনে আছে। আপনারা দুজন ঘটনাচক্রে এখানে একেবারে আইনের মানুষ, আইন পড়াশোনা করা মানুষ। পুলিশ বল প্রয়োগ করতে পারে, পুলিশ লাঠিচার্জ করতে পারে, পুলিশ গুলি করতে পারে, পুলিশ মানুষের প্রাণ সংহারও করার ক্ষমতা আছে, কারণ তার হাতে লেথাল ওয়েপনও আছে। এখন যে পরিস্থিতিতে বল প্রয়োগ করা হয়েছে, নূর কি পুলিশ বা যৌথ বাহিনীর উপরে কোনো থ্রেট তৈরি করছিলেন? আমরা ভিডিও দেখেছি, উত্তর হচ্ছে না। তিনি কি জনগণের জানমালের, ওনারা কি জাতীয় পার্টির অফিসের ওখানে এই কাজ করছিলেন যে তাকে নিবৃত্ত করার জন্য করা হচ্ছে? উত্তর হচ্ছে না। জাস্ট উনি সাধারণভাবে দাঁড়িয়েছিলেন যখন হামলা করা হয়। আমি একটা কথা খুব স্পষ্টভাবে বলি, নুরুল হক নূর যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে হামলা করে ফেরত আসে এবং তাকে যদি তারা তার রিচে পেয়ে যায়, এবং নূর যদি তাদের মানে জীবন বা কোনো কিছু ঝুঁকি তৈরি না করে, তাকে গ্রেফতার করতে হবে, পেটালেও গ্রেফতার করতে হবে। সেনাবাহিনী এবং পুলিশ এসে পাল্টা পেটাতে পারে না, এটা একদম জেনুইন সোজা কথা। আমরা ভিডিওতে দেখলাম। আমি একটু বলি আবার, আমি সম্ভবত খুব প্রথম মানুষদের একজন যার এই গণ অধিকার পরিষদের এই কর্মসূচিটারই ঘোর বিরোধিতা করেছে। আমি আসবো সেই জায়গায়, কিন্তু সেটার পরও বলছি, নূরের উপর এখানে একেবারে আনপ্রভোক ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগ করা হয়েছে, দুই বাহিনী মিলে, পুলিশ এবং সেনাবাহিনী। এটাকে আমাদের কন্ডেম করতে হবে, কারণ ভিডিওটা আমরা এখন দেখেছি। আমি প্রথম রাতে কিন্তু এটা করিনি, কারণ হলো প্রথমে আমি জনাব রাশেদ খানের বক্তব্য শুনেছিলাম, এখন ওনার দলের সেকেন্ড ম্যান, উনি ওনার একরকম বক্তব্য দেবেন, এরপর ভিডিও আমাদের সামনে আসলো এবং ওনাকে পেটানো ছাড়া হচ্ছে না, ক্রমাগত পিটিয়ে যাওয়া হচ্ছে, ক্রমাগত, এবং তার দলের লোক তাকে বাঁচানোর চেষ্টা করছে, কেউ যে পাল্টা কোনো আঘাত করছে তাও না, এই ভিডিও তো চোখের সামনে। তো এটা আমরা কেন এখনো, আমি জানি না পাটোয়ারি ভাই কেন এটা এখনো নিন্দা জানাতে সময় নিচ্ছেন। দুটো দুই ঘটনা। আমি শুধু নূরের কথা বলছি না, ধরুন আওয়ামী লীগের এক বিরাট সন্ত্রাসী, আওয়ামী লীগের এক বিরাট ক্রিমিনাল বাংলাদেশের সম্ভাব চলে আসলো, পুলিশ বা কোনো বাহিনী তাকে তার রিচে পেয়েছে এবং সে কোনো হুমকি না, তারপরও মনে হলো যে আমি তখন পেটাই, আমি সেই পেটানোরও কিন্তু সমালোচনা করি। খুব সোজা সাপটা কথা, কতগুলো বেসিক হিউম্যান রাইটস আমাদের আছে, আমরা এই দেশটাকে ওইভাবে গড়ে তুলতে চাই। পোস্ট শেখ হাসিনা বা শেখ হাসিনাকে খেদানোর পর আমাদের আসলে চাওয়া এটা, সুতরাং এটা হতে পারে না। এবার আসলে আপনি যে প্রশ্নটা করছেন, আমি নিজেও কনফিউজ যে নূরকে এভাবে পেটানো হয়েছে। আমার খুব ধারণা এর সাথে একটা গ্রেট গেম আছে। আমি একটু পেছনে যাই, মাস তিনেক আগে যখন জিএম কাদেরের বাড়িতে হামলা হচ্ছিল, তার বাড়িতে একবার রংপুরে হামলা হয়েছে, তখন আমি আমার ব্যক্তিগত ইউটিউবে একটা ভিডিও করেছিলাম যে জাতীয় পার্টি নিষিদ্ধের চাপ আসবে এবার, এবং কেন আসবে সেটা নিয়ে বিস্তারিত কথা বলেছি। এবং এর মাঝে আমি বহুবার এই সাবধানবাণী দিচ্ছিলাম যে এবার জাতীয় পার্টির পালা, কারণ যারা নির্বাচন পেছাতে চায়, ভণ্ডুল করতে চায় বা চাপ তৈরি করতে চায় বিএনপির উপরে, তাদের চাপে এখন আওয়ামী লীগ নাই মাঠে, জাতীয় পার্টিও যদি না থাকে, তখন জামায়াত এনসিপি সহ অন্য কয়েকটা দল যদি বলে আমরা নির্বাচনে যাব না, তখন মাঠে কিন্তু বিএনপি ছাড়া আর কোনো লোক নেই, মানে সব তার বিএনপি এবং তার পক্ষের দলগুলো, তার অ্যালাইন দলগুলো। তাহলে নির্বাচন কিভাবে হবে, একটা অনিশ্চয়তা তৈরি হবে। সো এটা হয়েছে। এখন এই দলের পক্ষ থেকে স্মারকলিপি নাকি দিয়েছেন তারা এক সময়, তারপরে এই যে গতকাল তখন তারা যখন গেছেন ঘেরাও করতে, মিছিল করতে, এবং তারাই উস্কানি দিয়েছে, এই মিছিলটাই উস্কানি আমি মনে করি। জাতীয় পার্টি নিষিদ্ধ হবে কি হবে না এই সিদ্ধান্ত আখেরে সরকার নেবে, সেই জন্য প্রয়োজনে তারা সরকারের উপরে চাপ প্রয়োগ করবেন, বল প্রয়োগ করবেন। হ্যাঁ, সরকারের যমুনায় যাবেন, ওখানে যাবেন, সেখানে যাবেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবেন, যা যাওয়ার কথা আছে। জাতীয় পার্টি অফিসে যেতে পারেন না। এবং আমি এই প্রসঙ্গে
গতকালই শুরু হয়েছে, আজকে একেবারে মূল কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। আমি খুব স্ট্রংলি কন্ডেম করি, একদম স্ট্রংলি কন্ডেম করি। জাতীয় পার্টি কাগজে কলমে ধরে নিচ্ছে যদি নিষিদ্ধ হওয়ার যোগ্য হয়ে থাকে, তার নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত তার প্রত্যেকটা স্থাপনার নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের দেয়া জরুরি ছিল, সরকারের দেয়া জরুরি ছিল, সেটা হয় নাই। তো এখন আমি যেটা মনে করছি, নূরের উপরে হামলে পড়াটা জাতীয় পার্টি নিষিদ্ধের চাপটা বাড়ানোতে কাজে লেগেছে। উনি আহত হয়েছেন বাহিনীর হাতে, কিন্তু সব চাপ গিয়ে পড়ছে দেখবেন বিভিন্ন এলাকায় জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর করেছে গণ অধিকারের লোকজন। কারণ এই নূরের এইরকম আহত হওয়াটা আমরা অনেকে নিতে পারি না, খুব স্বাভাবিক। এটা মারাত্মক আহত হয়েছে এবং অহেতুক তাকে আহত করা হয়েছে। গতকাল তো তার প্রাণ সংশয় আছে কিনা এই শঙ্কা অনেকের হয়েছে, কারণ আমি নিজে ডাক্তার হিসেবে এটুকু বুঝি। ডাক্তাররা বলেছেন যে তার ব্রেইনে ইন্টারনাল হেমারেজও হচ্ছিল, তার মানে তার মাথায় এমন ব্লান্ট ইনজুরি হয়েছে, ভেতরে রক্তপাত হচ্ছিল। তো এই অবস্থা থেকে এরকম তৈরি করা হলো যাতে জাতীয় পার্টির নিষিদ্ধতার ব্যাপারে মানে সবসময় যেটা করে আর কি কনসেন্ট ম্যানুফ্যাকচার করা, কনসেন্ট ম্যানুফ্যাকচারটা সহজ হয়, সেটার অংশ হিসেবে নূরকে এভাবে হামলা করা হতে পারে। এটা খুবই পরিকল্পিত, অহেতুক একটা হামলা। এই পরিকল্পনাটা কাদের? একটা অংশ সরকার, সরকারের বাইরে ডিপ স্টেট মিলে একটা অংশ, সরকারের বাইরেও কিছু লোকজন আছে যারা এই নির্বাচন এভাবে চায় না। এটা একদম খুব স্পষ্ট ভাবে হচ্ছে। এই জন্য নানান বাহানা, সংস্কার, বিচার, আইন শৃঙ্খলা ঠিক নাই, তারপরে হচ্ছে এখন লোয়ার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হইতে হবে, এসব তো দেখছি আমরা। তো কিছু রাজনৈতিক দল আছে, দেয়ার আর সাম পিপল, তারা অনেক আগে থেকেই 5 বছর এই সরকার থাকতে হবে এই আওয়াজ তুলছিলেন। সরকারের মধ্যে লোকজন আছে, তাদের এক ধরনের চিন্তা বা কিন্তু পরিকল্পনা। আসলে মানে তাদের, আপনি বলছেন যে তাদের নানান রকম স্বার্থ আছে, কিন্তু মারলো তো পুলিশ আর সেনাবাহিনী, বিশেষ করে সেনাবাহিনীকে নিয়ে প্রশ্নটা। সেনাবাহিনীকেই বেশি আসলে অগ্রগামী রোল দেখা গেছে মারার ক্ষেত্রে। তাহলে কি সেনাবাহিনীও আসলে তাদের দ্বারা পরিচালিত হচ্ছে? না, আমি সেই সেনাবাহিনী হিসেবে এটাকে দেখতে চাই না, কারণ আমি বরং এভাবে বলতে চাই, সেনা প্রধানের যে বক্তব্য আমাদের মিডিয়াতে এসছে, তিনি কেউ কেউ বলেন যে তিনি তার অথরিটির বাইরে গিয়েও কথা বলেছেন নির্বাচনের প্রশ্নে। আমাদের মনে থাকার কথা, বাংলাদেশে নির্বাচন কবে নাগাদ হতে পারে, সর্বপ্রথম সেনা প্রধান এই বক্তব্যটা দিয়েছিলেন রয়টার্সকে। তারা 18 মাসের মধ্যে নির্বাচনের জন্য সরকারকে সাহায্য করবেন। তারপর তিনি ডিসেম্বরে নির্বাচনের কথা বলেছেন এবং সরকার অফিসিয়াল স্টেটমেন্টে এক ধরনের কন্ডেম করেছে সেটা। সুতরাং সেনাবাহিনী, সেনা প্রধান অ্যাজ এ হোল আমি মনে করি না যে নির্বাচন বানচাল হোক, পিছিয়ে যাক, সেই চেষ্টার সাথে আছে। কিন্তু আমরা দেখলাম আইএসপিআর, ডাক্তার জাহিদ আইএসপিআরও কিন্তু সেনাবাহিনীর এই যে এই বিষয়ে মানে এরকম ভাবে মারলো, এটার জন্য কোনো দুঃখ প্রকাশ তো দূরের কথা, তারা বরঞ্চ সেটাকে একটা কৈফিয়ত বা সাফাই গাইলো, বরং বললো যে সরকার, আমি একটু ওই লাইনটুকু পড়ি, বলছে সেনাবাহিনী বলছে সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করছে এবং জনগণের স্বস্তি ও নিরাপত্তা আনয়নে সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে সদা প্রস্তুত সেনাবাহিনী। এই হচ্ছে সেনাবাহিনীর আইএসপিআর এর পক্ষ থেকে যে বক্তব্য। মানে এটি সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের কারণেই সেনাবাহিনী এটি করেছে, এইটাকে যদি সামারি করি তাই তো দাঁড়ায়। আমি একটা জিনিস, সেনাবাহিনীর একটা প্রবণতা আছে, আমরা এই প্রবণতাটাকে আমি আসলে একটু এভাবে দেখতে চাই। সেটা হচ্ছে আমাদের খুব ট্রেডিশনাল কতগুলো ব্যুরোক্রেসি, মিলিটারি যে ব্যুরোক্রেসি, তারা আসলে তাদের এই ইস্যুগুলোতে কখনো অ্যাগ্রি করা, অ্যাডমিট করা, এগুলো আমরা দেখি নাই। যদি মব ভায়োলেন্স, মব তৈরি হওয়া, যদি এখানে মব না, আসলে এটা কোনো অর্থেই মব না, এটা পার্টি তার পরিচয় দিয়ে সে একটা জায়গায় ঘেরাও করতে গেছে, ইট ওয়াজ নট এ মব, হোয়াট এভার। এটা যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির সমস্যা হয়, সেটা ট্যাকেল করার জন্য হয়েছে কি হয় না, এটা কিন্তু আমরা দেখেছি। সুতরাং আমি এই আইএসপিআর এর এই ধরনের কাগুজে বক্তব্যকে পাত্তা দিতে প্রস্তুত নই, এবং আমি এটা বলতে প্রস্তুত যে সরকার খুব দ্রুত কিছু মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আসার একটা নজির রাখা দরকার ছিল, যে এই ধরনের কিছু সরকার টলারেট করবে না। আর যদি মব ঠেকানোই কাজ হয়ে থাকে, আজকে জাতীয় পার্টির অফিসে আগুন হলো কিভাবে? তাহলে হলো তো। তো সুতরাং জিরো টলারেন্স যদি ওখানে হয়, ওই দিন হয়, আজকে সেটা শেষ হয়ে গেল। এটা তো একটা অনেক রকমের প্রশ্ন, জিরো টলারেন্স নিয়ে আমি আপনার কাছে আরেকটু আসবো, সরকারের অবস্থানটা আপনার কাছে বোঝার চেষ্টা করব। এবং সম্প্রতি আমি জানি না ওটার সত্যতাও কেউ যাচাই করেন, স্বরাষ্ট্র উপদেষ্টার একটা তথাকথিত একটা ক্লিপ ভাইরাল হয়েছে, আপনি শুনেছেন কিনা স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে? আমি শুনিনি, এক সেকেন্ড, আমি শুনিনি, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এটা একটা ফেক কল, এরকম বলা হয়েছে, সেজন্য আমি শুনতে যাইনি। আচ্ছা, ফেক কল, তাহলে আমি এটা মিস করেছি। স্বরাষ্ট্র উপদেষ্টা এটা এআই, হ্যাঁ, এটা এআই দিয়ে করা হয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় অফিসিয়ালি এটা প্রতিবাদ দেয়। আচ্ছা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অফিসিয়ালিটি করা হয়েছে, কিন্তু সরকারের মানে কাজে কর্মে আবার আমি সরকারের আসলে নিন্দা জানাচ্ছি, সরকারকে নিন্দা জানানোর জায়গায় আছে কিনা সেগুলো নিয়ে কথা বলবো একটু। তবে আমি ব্যারিস্টার পাটোয়ারি, আপনার কাছ থেকে আমি আসলে এটি জানতে চাই। ব্যারিস্টার পাটোয়ারি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, একটু এটা বলবেন আমি ডক্টর জাহিদকেও জিজ্ঞাসা করছিলাম যে তৃতীয় পক্ষ কারা, বা কারা আসলে উস্কানি, প্রভোকেশন, আপনি ওই শব্দগুলো ব্যবহার করছিলেন, কারা তারা, সেটি নিয়ে একটু জানতে চাইবো। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটাও করে ফেলি, সেটি হচ্ছে সেনাবাহিনী আপনাদের প্রতি এত, বা জাতীয় পার্টির প্রতি এত
তাতে কি কোনো বিশেষ সুদৃষ্টি আছে? এত সারা দেশময় মব, একই দিনে 3 জায়গায় বড় বড় মব হয়ে গেল এই সম্প্রতি, দুদিন আগেই। সেখানে সেনাবাহিনীকে আমরা দেখলাম না, ঘোষণা দিয়ে মব করা হচ্ছে, সেখানে আমরা সেনাবাহিনীকে দেখি না। কিন্তু যখন রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বাসায় একটা মোটরসাইকেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, তখন সেখানে সেনাবাহিনী খুব শক্ত হস্তে সেটাকে দমন করে বা খুব একটা ভূমিকা পালন করে, জাতীয় পার্টির অফিসের সামনে খুব নিরাপত্তা মানে দিচ্ছে। আপনাদের প্রতি কি বিশেষ কোনো সুনজর আছে সেনাবাহিনীর? দেখুন, সেনাবাহিনী জনগণের জানমাল রক্ষা করার চেষ্টা করছে, একসাথে 100 জায়গায় পাচ্ছে না, 5 জায়গায় করেছে। এই কটাকে সুদৃষ্টি বলার কিন্তু উপায় নেই, তারা তাদের দায়িত্ব পালন করছে। পুলিশও ছিল প্রচুর। মূল ব্যাপারটি হচ্ছে, যেটি গণ অধিকার ফোরাম করার চেষ্টা করেছে, এটা লিগাল না ইললিগাল, পলিটিক্যাল নাকি ক্রাইম। আপনি একটা অফিসে গিয়ে ঢিল মারছেন, আপনি আগুন দিচ্ছেন, আজকেও আগুন দেওয়া হয়েছে, এগুলো প্লেইন অ্যান্ড সিম্পল ইললিগাল কাজ। রংপুরে জিএম কাদের বাসায় আগুন দেওয়া হয়েছে, প্লেইন অ্যান্ড সিম্পল ইললিগাল কাজ। তো আমরা এই ইললিগাল কাজগুলোকে প্রমোট করব, এটা কিন্তু মব বলা ঠিক না, এটাকে ক্রাইম বলা উচিত, পিওর অ্যান্ড সিম্পল ক্রাইম। তবে আমি আমার ক্ষুদ্র মস্তিষ্কে যেটা বুঝি, ভিপি নূর, গণ অধিকার পরিষদ অথবা শুধু জাতীয় পার্টির খেলা এটা না, এটা অনেক বড় পরিসরের একটি দাবার বোর্ডে এই কথা হচ্ছে ফ্রন্ট ফাইটার, কিন্তু ভেতরে আড়ালে অনেক বড় একটি ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্রটি হতে পারে ইলেকশনকে নষ্ট করা, হতে পারে বাংলাদেশের স্ট্যাটাসকেও বর্তমানে রাখা। অসংখ্য স্টেক হোল্ডার বিভিন্নভাবে দেশে তাদের স্বার্থ রক্ষার চেষ্টা করছে। দুঃখের বিষয় হচ্ছে কেউ দেশের স্বার্থে কাজ করছে না। মোটামুটি সবাই আমরা একমত যেভাবে চললে দেশের ক্ষতি হবে, কিন্তু এর পরিবর্তন করা বা কি করলে দেশের ভালো হবে সে বিষয়ে আমরা কেউ একমত হতে পারছি না। ফলে যেটি হচ্ছে, সংঘাত বাড়ছে। আমরা তো মনে করি গণ অধিকার পরিষদের সাথে আমাদের দ্বন্দ্বের কোনো কারণ থাকার কোনো যৌক্তিক কারণ নাই। আমাদের সাথে আসন দ্বন্দ্বও নাই। বেশিরভাগ আসন তাদের যেগুলো স্ট্রং আসন, আমাদের এগুলো স্ট্রং আসন না। কিন্তু বারবার গণ অধিকার পরিষদকেই কেন আমাদের আগুন লাগাচ্ছে, এর আগের বারও আগুন লাগিয়েছিল, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে। তো আমরা মনে করি তাদেরকে প্রক্সি হিসাবে ব্যবহার করা হচ্ছে। তাদেরকে প্রক্সি হিসাবে কে ব্যবহার করছে? সেই বিশাল খেলোয়াড় যে পেছনে আছে বলছেন আপনি, তারা কারা? সেটা আসলে বোঝা খুব কঠিন। তবে একটা জিনিস তো মনে হয়, যে ডিস্টেবিলাইজড হলে ভোট হবে না, অশান্তি ক্রিয়েট হলে ভোট হবে না। আবার এই সরকার বা তার সুবিধাভোগীরা তারা ভোট ছাড়া ক্ষমতা থাকতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছে, যতদিন থাকা যায়। সব মিলিয়ে অসংখ্য কিছু রান্না একসাথে হচ্ছে, সো মেনি থিং একসাথে কুকিং হচ্ছে, আউটকামটা খুব জটিল। এই ক্ষেত্রে সবচেয়ে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে বিএনপিকে, বৃহত্তম দল হিসাবে। যেহেতু আওয়ামী লীগ নাই, বিএনপি বাংলাদেশের এই মুহূর্তে বৃহত্তম দল। তারা কি চাচ্ছে? তারা কি ইনক্লুসিভ ইলেকশন চাচ্ছে, বা ইলেকশন চাচ্ছে, স্টেবল দেশ চাচ্ছে, শক্ত ম্যান্ডেট চাচ্ছে না দুর্বল ম্যান্ডেট চাচ্ছে? সব দলকে বাদ দিয়ে যদি ভোট হয় কি হবে আমি আপনাকে বলে দিচ্ছি। জাতীয় পার্টিকে ব্যান করা হলে, এটা নিয়ে জাতীয় পার্টি দিত না, আমরা মোটেও ব্যান নিয়ে দিত না। আমরা মনে করি এত বড় বেআইনি কাজ করলে সরকারকে দায় নিতে হবে, এবং যারা এটা করবে তারা ইতিহাসের কাছে দায়ী থাকবেন। দ্বিতীয় যেটি, জাতীয় পার্টি যদি ভোটের মাঠে না থাকে, বিএনপি প্র্যাকটিক্যালি জামাত এবং এনসিপির কাঠের পুতুল হয়ে থাকবে। তারা যদি যা বলবে সে শর্তেই বিএনপিকে ভোটে যেতে হবে। এবং শুধু তাই না, ভোট পরবর্তী সময় সরকার চালাতেও তারা বিএনপি মস্তিষ্ক হিসেবে কাজ করবে, বিএনপিকে স্বাধীনভাবে দেশ চালাতে দিবে না, এরকম একটি পরিকল্পনা তাদের আছে। এই মহাপরিকল্পনায় একটাই দ্বন্দ্ব, যদি জাতীয় পার্টি ভোটে ভালো করে বসে, যদি জাতীয় পার্টি বিরোধী দল হয়ে যায়, যদি জাতীয় পার্টি অনেক আসন পেয়ে যায়, অথবা যদি বলা হয় যদি জাতীয় পার্টিকে আওয়ামী লীগ ভোট দিয়ে দেয়, এই আশঙ্কা থেকেই এই সমস্ত কিছুর সূত্রপাত। আমরা মনে করি সকলের সমন্বয়ে যদি ভোট হয়, সকলেই সেখানে ভালো করবে, সকলেই জয়ী হবে। আর আপনি যদি কাউকে বা বেশি দলকে বাদ দিয়ে ভোট করেন, তাহলে সকলেই সেখানে হেরে যাবে। যারা ভোট করবে তারাও হেরে যাবে, যারা ভোট করতে পারবে না তারাও হেরে যাবে। জি, কয়েকটি প্রশ্ন জমে গেল। একটা করি যে মানে সব দলগুলো দেখছি যে নূরের উপর হামলার প্রতিবাদ করেছে, কিন্তু আপনাদের জাতীয় পার্টির অফিসের যে হামলা হলো, মানে বিএনপি, জামাত, এনসিপি কেউ তো আসলে, বা অন্য কোনো দল, তারা এই বিষয়ে তো কেউ প্রতিবাদ করছে না। আপনি বলছেন বিএনপির উপর দায়িত্ব, কিন্তু কেউ প্রতিবাদ কেন করছে না? যে আমরা মনে করি আসলে ভিপি নূরের উপর যে আঘাতটি হয়েছে এটি এত সিরিয়াস, স্বাভাবিকভাবে অন্য বিষয়টা কিছু চাপা পড়ে গেছে।
তবে সকলেই উচিত এই ঘটনাগুলোর সূত্রপাত যেন ভবিষ্যতে না হয় সে বিষয়ে সকল দল মিলে ঐক্যমত হওয়া উচিত। কেউ কোনো পার্টির অফিসে আগুন দিতে যাবে না, কেউ কোনো পার্টি অফিসের চেয়ারম্যানকে অ্যারেস্টের জন্য দাবি জানাবে না। মানে এই ধরনের নেগেটিভ রাজনীতি, প্রোপাগান্ডা রাজনীতি, ট্যাগিং রাজনীতি, ডিভিশনবাদ, বিভাজন তত্ত্ব তো বাংলাদেশকে কুড়ে কুড়ে খাবে এবং বাংলাদেশে ক্যান্সার হিসেবে কাজ করবে এই বিভাজন তত্ত্ব। তো সকল রাজনৈতিক দল যদি দেশকে ভালোবেসে থাকে, অ্যাটলিস্ট যারা জুলাই আন্দোলনের ফ্রন্ট ফাইটার ছিল, জুলাই আন্দোলন যারা করেছে, আমরাও করেছি বাট আমাদেরকে এখন স্বীকার করা হবে না, যারা স্বীকৃত করেছে তাদেরকে এই ঐক্যমত্যটা সৃষ্টি করতে হবে। তা নাহলে ভবিষ্যতে তারা দেশ চালাতে পারবে না। হয়তোবা সেটাই মহাপরিকল্পনার অংশ, যেন ভবিষ্যতে তারা দেশ চালাতে না পারে। এবং ইনডাইরেক্টলি এই জিনিসগুলো কিন্তু বিগত আওয়ামী লীগকে হেল্প করে। দেশ যত অস্থিতিশীল হবে তত আওয়ামী লীগের আমলটার গুরুত্ব বাড়বে, আওয়ামী লীগের ফিরে আসার গুরুত্ব বাড়বে এবং তত বেশি বর্তমান সরকার মেলাইন হবে। বর্তমান সরকার হবে নিজেকে সেটি কেন আপনার একটা মেলাইন করবে? অ্যানালাইসিস বুঝতে পারছি। ব্যারিস্টার পাটোয়ারি, আপনার কাছে যে প্রশ্নটা করছিলাম আমি ডক্টর জাহিদকেও সেই প্রশ্নটা করতে চাই। এবং আপনি যে ব্যাখ্যা দিচ্ছেন যেটা সেনাবাহিনীর দায়িত্ব, আপনি বলছেন যে সেনাবাহিনী যা করেছে সেটা সেনাবাহিনীর দায়িত্ব, এটা প্লেন অ্যান্ড সিম্পল ইললিগাল কাজ হয়েছে যেটা আসলে জাতীয় পার্টির অফিসের সামনে হয়েছে। আপনার বক্তব্য আপনি বলছেন, কিন্তু প্লেন অ্যান্ড সিম্পল ইললিগাল কাজগুলো তো বিভিন্ন জায়গায় হচ্ছে। ডক্টর জাহিদ, আপনার কাছেও আমি এই প্রশ্নটাই করতে চাই যে সেনাবাহিনী কি জাতীয় পার্টির প্রতি একটু বিশেষ সুদৃষ্টি রাখে, বা আপনার কি মন্তব্য? আপনি দুটো ঘটনা যে বলেছেন সেটাই মনে হতে পারে। সত্যিকার অর্থেই সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটাকে যেভাবে দেখেছে সেটাকে গুরুত্ব দেওয়ার সুযোগ আছে, কিন্তু আমি আবার এভাবে মনে করি একটা ছোটখাটো জায়গায় বিভিন্ন জায়গায় যেসব মব হয়েছে, একটা বড় ঘটনাই হয়তো এটার সাথে তুলনীয় হতে পারে, সেটা হচ্ছে 32 নম্বর ভাঙার সময়। এছাড়া অন্যান্য গুলোর তুলনায় জাতীয় পার্টির কার্যালয় ভাঙা, জাতীয় পার্টির চেয়ারম্যানের বাড়িতে হামলা করা, অগ্নিসংযোগ করা, এগুলো তুলনামূলকভাবে অনেক বড় ঘটনা, যেগুলো ইম্প্যাক্ট অনেক বড়। আমি ধারণা করি ব্যক্তিগতভাবে কেন যে ইম্প্যাক্ট অনেক বড়, যে আমি একটু এটা প্রশ্ন করি, যেমন জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসায় যে মানে একটা মোটরসাইকেল অগ্নিসংযোগ হলো, একটা হামলার ঘটনা হলো, রংপুরের কথা বলছি আমি, সেখানে যেটা হলো এরকম তো আওয়ামী লীগের অনেক নেতার বাসায়, এমনকি সাবেক মানে স্ত্রীর, আওয়ামী লীগ নেতার সাবেক স্ত্রীর বাসায় কেউ হামলা করা হয়েছে, মানে তখনও তো এরকম ঘটনা ঘটেছে। এটা কেন বেশি ইম্প্যাক্ট? পার্থক্য হচ্ছে একটা একটা পার্টির এক্সিস্টেন্স নিয়ে এখন এখানে প্রশ্ন আছে। আমি খেয়াল করি সেটা হলো জিএম কাদের একজন ব্যক্তি নন, একটা দেশের পার্টির প্রধান, এবং আরেকটা হচ্ছে একটা পার্টি অ্যাজ এ হোল হামলার মুখোমুখি আছে। আমি ব্যক্তিগতভাবে যেটা ধারণা করি সেটা হচ্ছে সেনাবাহিনী শুধু না, সরকারও তার সিদ্ধান্তের আগে আগে আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হলো, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরবর্তী সময়ে সরকার সম্ভবত এই সিদ্ধান্তটা নিয়েছে যে জাতীয় পার্টির ব্যাপারে তারা এই ধরনের চাপের মুখে সিদ্ধান্ত অন্তত সরকার, আমি ডক্টর ইউনূসের কথা বলছি, তিনি অন্তত ওভাবে নেবেন না। কারণ আমাদের মনে থাকার কথা, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না ধরনের আলাপ তিনি নিজে বহুবার করেছেন। তিনি শেষ পর্যন্ত চাপে পড়ে সেখান থেকে বেরিয়ে আসতে হয়েছে, কারণ তখন হঠাৎ করে একটা পরিস্থিতি তৈরি হলো, শাহবাগ ব্লকেড হলো। এবার আমি ধারণা করি যে জাতীয় পার্টির ক্ষেত্রে তিনি সেটা ওভাবে দেখছেন না। এবং একটা কথা খুবই সত্য কথা, জাতীয় পার্টির আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় থাকার ক্ষেত্রে কোলাবোরেট করেছে, জাতীয় পার্টি না হলে আওয়ামী লীগ এতদিন ক্ষমতায় থাকার কঠিনতাগুলো আমি ব্যক্তিগতভাবেও মনে করি। কিন্তু এর মানে এই না যে জাতীয় পার্টি আর আওয়ামী লীগ সমান হয়ে গেছে, যে মূল অ্যাক্টর আর কোলাবোরেটর দুটো, যদি আমরা কোলাবোরেটর বলি জাতীয় পার্টিকে, কোলাবোরেটর আর অ্যাক্টর তো ইকুয়াল না, এটা হতে পারে না। সুতরাং জাতীয় পার্টির ব্যাপারে সিদ্ধান্তের ক্ষেত্রে সরকার সম্ভবত এই ধরনের চাপের কাছে নতি স্বীকার করবে না। ডক্টর ইউনূসের কথা বলছি আমি, সম্ভবত এই ধরনের একটা সিদ্ধান্ত আছে, তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব ক্ষেত্রে বেশি সতর্ক। যোগ করে দিতে চাই এই সরকার নিয়ে তো যে পুরনো কথা আছে, এই সরকারটার প্রবলেমই হচ্ছে এটা, এই সরকার অনেকগুলো পাওয়ার সেন্টার আছে। তো ডক্টর ইউনূস কি চাইছেন সেটা চাইতেও অনেক ক্ষেত্রে এমন কিছু হয়ে যায় যেটা অন্য কোনো পাওয়ার সেন্টার মনে করে যে না এটা হওয়া উচিত, এটার সাথে অ্যালাইন থাকে, এইরকম একটা ঘটনা ঘটছে। আমি সরকারের বিষয়ে বলছিলাম যে প্রশ্ন করব, সরকারও তীব্র নিন্দা জানাচ্ছে এবং এটার জন্য জুডিশিয়াল তদন্ত কমিটি গঠন করার কথা বলছে। এরকম কথা আমরা আগেও সবসময় শুনতাম, কিছু একটা হলেই একটা তদন্ত কমিটি গঠন করা হতো, তারপরে আর খুব বেশি সেটার অগ্রগতি সম্পর্কে জানা যেত না, এখনো ওরকমটা জানা যাচ্ছে। আমার প্রশ্নটা সেখানে যে আমরা ভিডিওতে দেখলাম, এটা তো একদম গণমাধ্যমের ক্যামেরায় উঠে আসলে, তাহলে এত তদন্ত কমিটি মানে ইনস্ট্যান্ট তো কিছু ব্যবস্থা নেওয়া যায় নাকি? একদম 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 নেওয়া যায়। এবং আমরা বিবৃতি শুধু এখন না, আমার মনে আছে একবার নারী ফুটবল দলকে নিয়ে যখন বিভিন্ন জায়গায় খেলা টেলা বন্ধ হচ্ছে, তখন মানে প্রধান উপদেষ্টার তার পেজ থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, এটা নিন্দা জানায়, ব্যবস্থা নেবেও বলছি কিন্তু নিন্দা জানায়। মানে আমরা ওই যে লোকজন ফান করে সরকারকে এনজিও গ্রাম সরকার বলে না, যে এনজিও আছে, উনি যে ধরনের বিবৃতিতে এক ধরনের এনজিওর কাজ, সিভিল সোসাইটির কাজ, তারা এগুলো করছেন, খুবই হাস্যকর। আমি আপনার সাথে একমত, যে কথাটা আমি বলছিও
যারা যারা এখানে ছিল তারা এবং এদের কমান্ডিং, পুলিশের ক্ষেত্রে হোক মিলিটারির ক্ষেত্রে হোক, তাদের ক্ষেত্রে ইনস্ট্যান্ট ব্যবস্থা নিয়ে নেওয়া যেত, তারপর তদন্ত হওয়া। কারণ তদন্তে আরো গভীর কোনো কারণ আছে কিনা, সেই কারণের সাথে কারা জড়িত সেগুলো বের করে আনতে হবে। তদন্ত হলো সেটা, যেগুলো আমরা চোখের সামনে দেখছি সেগুলো নিয়ে তদন্ত হওয়ার কোনো প্রশ্ন নেই। ইনফ্যাক্ট এই সরকারের এই আচরণগুলো নিয়ে আমরা সবসময় সমালোচনা করি, যেখানে খুব ফাস্ট স্টেপ নেওয়া যায়, এই সরকার তার অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেপ নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গাফিলতি করে, এবং সেই কারণে যে গতকালের এই ঘটনার পর ব্যবস্থা নেওয়া হয়নি। আমি প্রায় একটা উদাহরণ দিই, বাংলাদেশে 100-র বেশি মাজার ভাঙা হয়েছে, 100-র বেশি। তো প্রথম 15-20-25টা যখন ভাঙে সরকার দুর্বল ছিল, পুলিশ মনোবল পায়নি। তারপরের গুলো 30তমটা কেন ভাঙা গেল, 50তমটা কেন ভাঙা গেল, 70তমটা কেন গেল, 100তমটা কেন গেল, কারণ সরকার ব্যবস্থা নেয়নি। এই শুক্রবারও ঠিক এক একই দরবার ধরনের শরীফে ঘটনা। হামলা হয়েছে, মব গিয়ে এই শুক্রবার একদম একদম। তো তার মানে ব্যবস্থা না নিলেই হয়, এবং এই রিলাক্টেন্স সরকারের মানে প্রতি দীর্ঘদিন আছে। আরেকটা খুব ফানি ঘটনা আছে, একটু বলে রাখা জরুরি। কিছু ঘটলেই দেখবেন একজন উপদেষ্টা জনাব আসিফ নজরুল এবং সেনাপ্রধানকে ভিলেন বানিয়ে তাদের যেতে হবে। সেনাবাহিনী যখন এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সিভিলিয়ান দায়িত্বে আছে, তিনি কিন্তু সেনাবাহিনী কিন্তু সেনাপ্রধানের অধীন না। এই পুলিশ তো বটে, সেনাবাহিনী, এরা সব কিন্তু আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করছেন এখন। দেখবেন স্বরাষ্ট্র মন্ত্রী বা উপদেষ্টার পদত্যাগের দাবি নেই, তার একজন বিশেষ সহকারী আছে সেটার দাবি নেই, পুলিশের চিফ আছে তার পদত্যাগের দাবি নেই। দাবি হচ্ছে ওই দুইজনের, যাই ঘটুক না কেন, চেষ্টা বেটা চোরা হলে দুটো চেষ্টা। সুতরাং এটা দিয়েও আপনি এক ধরনের ধারণা পেতে পারেন যে এখানে আসলে কি ঘটছে। কিছু কিছু মানুষজন খুব ক্লিয়ারলি দেশের ভেতরে দেশের বাইরে থেকে গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সাররা সেনাপ্রধানকে টার্গেট করছেন, যে কোনো বাহানা হলেই সেনাপ্রধানকে টার্গেট বানিয়ে তাকে ভিলেন বানানোর চেষ্টা। এবারও সেনাবাহিনীর এই এক ঘটনার পরও তার বিরুদ্ধে কথা বলা হচ্ছে, অথচ এই ঘটনা যদি ঘটে থাকে যেভাবে ঘটলো, এটার দায় কিন্তু এটা উনি সেনা কমান্ডে না। এই জিনিসগুলো সরিয়ে, তার মানে সেনাপ্রধানকে সরিয়ে ফেলতে হবে যাই ঘটুক না কেন। কারণ মিলিয়ে নেন, উনি ইলেকশন চায়, উনি ইলেকশন দ্রুত হতে হবে, উনি সেনাবাহিনীকে দ্বারাকে ফিরিয়ে নিতে চান ইলেকশন ফিরিয়ে। তো সব কিছুর মধ্যে আপনি এক ধরনের যোগসূত্র খুঁজে পাবেন। জি, একদমই তাই। স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহিতা কোথায়? এরকম তার বাহিনী, মানে তার নির্দেশনায় এরকম ঘটনা, মানে তার তিনি যখন চিফ, তার দায়িত্ব নিশ্চয়ই থাকবে, তাকে তার জবাবদিহিতাটা কোথায়, এটি তো আছেই। এবং আসলে আসিফ নজরুল যেখানে যাচ্ছেন, ইদানিং পাবলিকলি মোটামুটি দাঁড়ালেই একটা ভুয়া ভুয়া স্লোগান দেখতাম। নূরকে দেখতে গেছেন, সেখানেও তাকে নিয়ে ভুয়া ভুয়া স্লোগান তৈরি হচ্ছে। আমি আবারও একটু শামীম পাটোয়ারির কাছে ওই প্রশ্নটা, আপনি বলছিলেন যে প্লেন অ্যান্ড সিম্পল অপরাধ হয়েছে, ওই ব্যাপারেও একটু জানতে চাই। যে দেখলাম আমরা ঢাকা রিপোর্টার্স এমনিতে যে ঘটনা, সেটিকেও আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? সেটি কি সেখানে প্লেন অ্যান্ড সিম্পল অপরাধ ঘটে নাই? যে একটা আয়োজনকে এরকম মব গিয়ে সেটি ভণ্ডুলি শুধু করা না, এখানে যারা ছিলেন আয়োজকদের মধ্যে বা যারা কথা বলছেন বক্তারা, তাদেরকে হেনস্থা করা, গালিগালাজ করা, কারো কারো গায়ে হাত তোলা, মারধর করা, এরকম ঘটনাও ওটাও অন ক্যামেরা ঘটেছে। কিন্তু পুলিশ গিয়ে আমরা দেখলাম যে যারা আসলে হেনস্থার শিকার হলো তাদেরকে 16 জনকে গ্রেপ্তার করে নিয়ে আসা হলো, তাদেরকে সন্ত্রাস দমন আইনে তাদের মামলাও হয়েছে। আর যারা মব সৃষ্টিকারী তারা বীর দর্পে ঘুরে বেড়ালেন। এখানে কি প্লেন অ্যান্ড সিম্পল কোনো অপরাধ হয়নি? জি, এটা তো অবশ্যই হয়েছে, এবং যারা মব সৃষ্টি করবে অ্যারেস্ট করার কথা ছিল তাদেরকে না করে যারা ওখানে বক্তা ছিলেন তাদেরকে নিয়ে যাওয়া হলো, এবং তাদেরকে একটি মামলা তৈরি করে দিয়ে দেওয়া হলো, যেটা আমরা জানতে পারলাম। তাহলে যদি তারা যদি রাষ্ট্রবিরোধী সন্ত্রাস বিরোধী কাজ করেই থাকে, পুলিশ নিজেই তো তাদেরকে অ্যারেস্ট করতো। পুলিশ তো তাদেরকে অ্যারেস্ট করলো না, পুলিশ তাদেরকে উদ্ধার করে অ্যারেস্ট করলো। ওই যে বললাম, রাষ্ট্র তো আসলে নাই, বায়বীয় হয়ে গেছে রাষ্ট্র। এই রাষ্ট্র সিদ্ধান্ত নিতে পারছে না, এই সরকার সিদ্ধান্ত নিতে পারছে না, সরকারের লক্ষ্য সঠিক না। সরকার ভোট করতে চায়, মুখে বলছে, আবার সরকারের ডান হাত এনসিপি ভোট চাচ্ছে না, বাম হাত জামাত ইসলামী ভোট চাচ্ছে না, আবার মাঠে সবচেয়ে বড় ফোর্স বিএনপি ভোট চাচ্ছে। সরকার ভোট নিয়ে ইঁদুর বিড়াল খেলছে বেসিক্যালি, এবং যার ফলে প্রশাসনে এটা প্রভাব পড়ছে, প্রশাসনটা সঠিক দিক নির্দেশনা পাচ্ছে না। আমি মনে করি এই সরকারের সবচেয়ে বড় ভুল হয়েছে যখন সরকার আসলো এবং 15 দিনের মধ্যে তাদের বোঝা উচিত ছিল তারা সংস্কার করতে পারবে না, দেশকে সিঙ্গাপুর বানাতে পারবে না, দেশকে মালয়েশিয়া বানাতে পারবে না। তাদের 3 মাসের মধ্যেই ভোট দেওয়া উচিত ছিল। 3 মাসের মধ্যে ভোট দিলেই সকল সমস্যার সমাধান ওই 3 মাসেই হয়ে যেত। কিন্তু তারা কেউ 10 বছর, কেউ 5 বছর, কেউ 4 বছর, বিভিন্ন মেয়াদের কথা চিন্তা করে তখন দেশটা চালাচ্ছিল। আমি একটু এখানে একটু প্রশ্ন করতে চাই, 3 মাসের মধ্যে ভোট দিলে এই মব গুলো কি তখন আর তৈরি হতো না? মানে এরা কি করতো তখন? তখন কি তাদের কোনো ক্ষোভ থাকতো না? 3 মাসের মধ্যে ভোট দিলে যেটা হতো,
প্রথম হচ্ছে আওয়ামী লীগ বিদ্রোহে ভোট করতে পারতো না, তারা ভোটে ছোটে নিয়ে পরাজয় হতো। দ্বিতীয় হচ্ছে যারা সে আন্দোলনের বীর সেনানী, তারা ভোটে ভালো করতো। এখন তারা ভোটে ভালো করতে পারবে না, কারণ তারা ট্রেডিশনাল গতানুগতিক রাজনীতিবিদের মতোই হয়ে গেছে। আহ, সেক্ষেত্রে এটা হতো। তৃতীয় যেটি হতো, প্রশাসন জানতো নতুন একটি সরকার আসছে, তারা শক্তভাবে কাজ করতো। এই মুহূর্তে প্রশাসন পুলিশ জানে না 6 মাস পরে কি হবে, এই সরকার থাকবে না নতুন সরকার হবে না ভোটের সরকার হবে। যেহেতু জানছে না, তারা এই সরকারকে পরিপূর্ণ সহযোগিতা করতে পারে না, কারণ এই সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকার ক্ষেত্রে একটা লেজিটিমেসি প্রশ্ন আছে, এবং প্রশাসন এবং পুলিশ তারা ভয় পায় যে ওই লেজিটিমেসির জায়গায় পরে তাদেরকে প্রশ্ন তুলতে হবে স্বাভাবিকভাবেই। আমরা মনে করি এই ক্ষেত্রে এই সরকার দেশের স্বার্থ রক্ষায় সঠিক পদক্ষেপ নেয়নি এবং সঠিক আলোচনা করেনি। সরকার একটা পক্ষের সাথে আলোচনা করেছে, এক ধরনের ভিউ পেয়েছে, এক ধরনের ভিউ পেয়ে সেই ভিউয়ের ভিত্তিতে দেশ চালিয়েছে। এর বাইরেও বিশাল জনগোষ্ঠী আছে, এর বাইরেও মতবাদ আছে, এর বাইরেও প্রস্তাব আছে, সরকার সেগুলো শোনেনি। আমরা মনে করেছিলাম ডক্টর ইউনূস সকলের কথা শুনে দেশ চালাবেন, কিন্তু উনি এক পক্ষের হয়ে গেলেন। এক পক্ষের হয়ে একপাক্ষিক দেশ চালিয়ে আজকে আস্তে আস্তে দেশ ধ্বংসের দ্বার প্রান্তে যাচ্ছে। শুধুমাত্র রিজার্ভ আমাদের ঠিক আছে, রিজার্ভ ঠিক থাকা ছাড়া আর কোনো বিষয়ে এই সরকারের কোনো সাফল্য নাই। আমি শেষ করে দিচ্ছি, আমি প্রেডিক্ট করছি বাংলাদেশে সামনের দিনে যদি এভাবেই দেশ চলে, জাতীয় পরিষদে যা করা হলো, এটা দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাবে, একটা পুনরায় বিপ্লব হবে, একটা বিভিন্ন স্যাটেলাইট কান্ট্রির মতো বাংলাদেশ ভাসবে, বিভিন্ন তত্ত্বের উপর ভাসবে। এই তত্ত্বগুলো যে যার মতো বাস্তবায়নের চেষ্টা করবে। অসংখ্য সরকার হয়ে যাবে সরকারের ভেতরে, অসংখ্য রাষ্ট্র হয়ে যাবে আপনি একটা পূর্বাভাস, আপনার 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 সেরকম আপনার রাজনৈতিক পূর্বাভাস, সরকার বিভিন্ন পক্ষের কথা শুনেনি এখনো। সরকার আসলে আমরা জানছি রবিবারে বিএনপি, এনসিপি এবং জামাতের সাথে নির্বাচন এবং বর্তমান পরিস্থিতি নিয়ে একটা বৈঠক হবে, সেটা নিয়েও একটু জানবার চেষ্টা করবো। কিন্তু ডাক্তার জাহিদ, ওই যে পেছনে কারা ষড়যন্ত্র করছে, যারা উস্কানি দিচ্ছে, আপনি বলছিলেন দেশি বিদেশি অনেকে আছে এর মধ্যে, অনেক ইনফ্লুয়েন্সাররা আছেন আপনি বলছিলেন। আমি একটু দেখছিলাম যে যখন মানে অনেকে এটা নিয়ে এটারও এক বিভিন্ন ক্লিপ ছড়িয়ে পড়েছে, ভাইরাল দেখা যাচ্ছে যে নূর মার খাওয়ার আগে তিনি যে বক্তব্য দিচ্ছেন, সেখানে তিনি বলছেন আসলে বিদেশে থাকা ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য তাদের সম্পর্কে বলছেন যে তারা এখন এই করছে সে করছে, মানে তাদের একরকম সমালোচনা করছেন। আবার আমরা দেখলাম, যদি দেখেন যে সেই যে ডিআরইউতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে, হ্যাঁ, যে হামলার ঘটনা ঘটলো, সেখানেও মবকারী বলছে যে পিনাকি দ্বারা জীবিত থাকতে এরকমটা হবে না, মানে লতিফ সিদ্দিকীকেই সম্ভবত হ্যাঁ হুমকি দিচ্ছিলেন, এরকম গালিগালাজ করছিলেন এবং এটা বলছিলেন। এই ঘটনাগুলোকে কি কোনোভাবে মেলানো যায়? মানে মানুষ এগুলোর নানান রকম ক্লিপ করে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে। আসলে আপনি এই বিষয়গুলো কিভাবে দেখেন? তাদের এই বক্তব্যের প্রেক্ষিতে কোনো অ্যাকশন? মানে আমি এটা বলতে প্রস্তুত আছি যে তারা বাংলাদেশে 5 আগস্টের পরবর্তী সময়ে তাদের নিজস্ব কিছু চিন্তা বাংলাদেশে প্রজেক্ট করার চেষ্টা করেছেন। যেমন খেয়াল করবেন, 5 আগস্টের পরবর্তী সময় থেকে দেশে থাকা একজন পাবলিক ইন্টেলেকচুয়াল এটাকে বিপ্লব বলে, একটা বিপ্লবী সরকার কেন হচ্ছে না, কেন করা হলো না, এই দাবি তুলেছেন। আমি একদম গোড়াতে যাচ্ছি। আমার মনে আছে 5 আগস্ট পরবর্তী সময়ে আমি ওই পাবলিক ইন্টেলেকচুয়ালের সাথে আমার জায়গা থেকে ফাইট করেছি। পরবর্তীতে তার সাথে আমার মুখোমুখি কনফ্রন্টেশন হয়েছে এটা নিয়ে, যে এটা বিপ্লব না, খেয়াল করবেন, এটাকে বিপ্লব বানানোর চেষ্টা ছিল। সংবিধান ছুঁড়ে ফেলে দাও, পরবর্তী সংবিধান আসা পর্যন্ত মানে কতগুলো ফরমানের মাধ্যমে দেশ চলবে, তারপর নতুন সংবিধান লেখা হবে, সেটার জন্য গণপরিষদ হবে, সেটা সংবিধান হলে তারপর সংসদ নির্বাচন হবে। তো এই বিপ্লব ঘোষণা করে বিপ্লবী সরকার তৈরির মাধ্যমে এই দেশের পাওয়ার গ্র্যাব করার একটা চেষ্টা কিছু কিছু মানুষের ছিল। সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার পর থেকে আসলে নানা সময় নানাভাবে তারা চেষ্টা করেছেন এরপর যে তাদের সাথে যারা যারা অ্যালাইন্ড আছে তারা এইখানে ক্ষমতাটাকে যতটা দীর্ঘায়িত করা যায়। কারণ একটা নির্বাচন যদি হয়ে যায়, আমরা তাত্ত্বিকভাবে ধরে নেই যদি বিএনপি ক্ষমতায় চলে আসে, তাহলে সব ক্ষেত্রে সব প্রভাব তাদের হাতে চলে যাবে। কিন্তু এখন জামায়াতের, এনসিপির এবং কিছু ব্যক্তিরও যথেষ্ট প্রভাব আছে। সুতরাং তারা এখন খুব স্বাভাবিকভাবে যে নির্বাচনী মাঠটাকে যদি কেওটিক করে তোলা যায়, কারণ কেওটিক করে তোলার মতো নানা রকম আহ্বান নানা সময় হয়েছে, সবগুলো যে সবসময় এফেক্টিভ হয়েছে তা না, কিন্তু বহু সময় আহ্বান জানানো হয়েছে। সুতরাং এই যে এনআরকির মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, তার সাথে এই ইনফ্লুয়েন্সারদের
অনেকেরই বিভিন্ন আহ্বান এবং তাদের বক্তব্যের যোদ্ধা আছে, সেটাকে আমরা আসলে উড়িয়ে দিতে পারি না। অনেকেই তাদেরকে ইনফ্লুয়েন্সড হন, তারা ইনফ্লুয়েন্স এই হয়ে তারা সরকারের কাজ মধ্যেও করার তাদের চেষ্টা করে। প্রভাবের জায়গাটা কি আসলে হ্যাঁ, কিভাবে? একদম একদম আমি একদম স্পষ্ট ভাবেই বলি, সরকারের এই মুহূর্তে আমি ডিফ্যাক্টো ডেপুটি চিফ অ্যাডভাইজার বলি ডক্টর খলিলুর রহমানকে। ডেপুটি চিফ অ্যাডভাইজার মানে একই অঙ্গে ওনার অনেক রূপ। উনি মন্ত্রীর পদমর্যাদায় রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ, তখনই তিনি মন্ত্রী ছিলেন। তারপর ওনাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এরকম একটা পদ তৈরি করা হলো। একই সাথে এই প্রথমবারের মতো বাংলাদেশে কোনো একজন ব্যক্তি প্রাইম মিনিস্টারকে প্রতিরক্ষা মন্ত্রণালয় সামলানোতে সাহায্য করবেন। আমাদের কোনোদিনও প্রাইম মিনিস্টার এটা আর কারো হাতে দেন নাই, এবং জাতীয় অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি দেখভাল করবেন। মানে এত এত জিনিস। এই ভদ্রলোককে একজন আলোচিত, আপনি যার নাম বলেছেন, তিনি বলেছেন ডক্টর খলিল, মানে উনি নিজে বলছেন তিনি যদি অর্জুন হন, ডক্টর খলিল হচ্ছে কৃষ্ণ। তো ডক্টর খলিলকে উনি ওনার ইন্টারভিউতে এনেছিলেন, তার সাথে কথা বলেছেন, তখনও তিনি এত সব দায়িত্বে আসেন নাই। প্রকাশ্য কথা আছে এগুলো নিয়ে, এগুলো কোনো রাগ ঠাক নাই। প্রত্যেকে একজন পুলিশ বাহিনীতে একজন আইজি নিয়োগ হওয়ার পর এটা নিয়ে বিরাট বিশ্লেষণ, এরকম প্রচুর প্রচুর ইস্যু আছে। সুতরাং এই সরকারের ভেতরেও তাদের অ্যালাইন মানুষজন আছে, এটা অন্তত ডক্টর খলিল এটা তাদের একদম, এটা তো পাবলিকলি অ্যাভেলেবল প্রমাণ, আমি আপনাকে দিলাম। এবং খেয়াল করবেন উনি এত ইনক্রিজিংলি মানে এত ইনফ্লুয়েন্সিয়াল হয়ে উঠছেন, তিনি মানে তারেক রহমানের সাথে যখন দেখা করতে যান প্রধান উপদেষ্টা, তার আগে কিন্তু এনার পদত্যাগ চেয়েছিল বিএনপি। কিন্তু দেখা গেল যে তিনি সেখানে যাচ্ছেন এবং তিনি সেখানে আছেন, তাকে নিয়ে যাওয়া হয়েছে, ডক্টর ইউনূস তাকে নিয়ে যান। খেয়াল করতে হবে এই ব্যাপারটা। তারপরে আমাদের যে ট্রেডের যে ডিসকাশন, অবশ্য খানিকটা ব্যাকগ্রাউন্ড ওনার আছে, কিন্তু তারপরেও উনি নিরাপত্তা উপদেষ্টা, কিন্তু উনি ওই টিমে ছিলেন। উনি ইনক্রিজিংলি ইনফ্লুয়েন্সিয়াল হয়ে উঠেছেন, ইনফ্লুয়েন্সিয়াল আছেন, এবং আমরা মেলাতে পারি তো এটা সম্ভব। এবং এছাড়াও যেগুলো আসলে আমরা পাবলিকলি অ্যাভেলেবল ডেটা না, যেহেতু আমরা এই সরকার প্রায় সবাইকে আমরা কম বেশি চিনি, ব্যক্তিগতভাবে চিনি, জানি, তো আমরা জানি যে ইনফ্লুয়েন্স আরো বেশি আছে। জি, এই যে এরকম অনেক কিছু যে পাবলিকলি অ্যাভেলেবল ডাটা না, বা এমন কোনো তথ্য ভিডিও যেগুলো আসলে এইরকম কিছু আছে অ্যাক্টিভিস্টদের কাছে, যারা সেগুলো দিয়ে সরকারকে বা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে ব্ল্যাকমেইল করা হচ্ছে, এরকম একটা তথ্য আমি দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে। এখন তো আসলে অনেক কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ায়, একটা দেখলাম। এরকম কি কিছু আসলে হচ্ছে বলে মনে হয় ডাক্তার সাহেব? আমার কাছে ঠিক ওভাবে মনে হয় না। আমার কাছে মনে হয় না যে এই সরকারের এরকম ব্ল্যাকমেইল করে কিছু করার চেষ্টা হচ্ছে। আমি রাদার এই সরকারকে একেবারে অক্ষম অথর্ব একটা সরকার বলে মনে করি, এবং নন কনফ্রন্টেশনাল। মানে আমাদের প্রধান উপদেষ্টা যখন একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার আসনে বসেন, তাকে কনফ্রন্টেশনে যেতে হবে কারো না কারোর সাথে। কিন্তু আমি ওনার মধ্যে একজনের পলায়নের প্রবৃত্তি দেখি। কিছু হলে শেষ পর্যন্ত পদত্যাগ করে ফেলতে চেয়েছে তিনি একবার, মানে এটা তো অদ্ভুত কথা। তো উনি ওই ধরনেরই সম্ভবত। এখন আমাদের টার্মোয়েলের টাইমে উনি আমাদেরকে অসাধারণ লেভারেজ দিয়েছেন, তার কারণে আমরা বড় সংকট থেকে শুরুতে বেঁচেছি। কিন্তু এখন রাদার এই প্রশ্ন সামনে এসে হাজির হয়েছে এই মারাত্মক টেনশনের টাইমে তিনি টাফ হতে পারবেন কিনা, তিনি শক্ত সিদ্ধান্ত নিতে পারবেন কিনা। আমি এই জিনিসগুলো মূলত এই মানুষগুলোর এক ধরনের মানসিক দুর্বলতা হিসেবে দেখতে চাই। তারা যে কারো কোনো রকম কোনো কিছু আপত্তিকর কোনো ভিডিও বা কোনো কনভারসেশন আছে, এইগুলোর কারণে তারা চুপ আছে, আমার কাছে ব্যাপারটা সেরকম মনে হয় না। জি, ধন্যবাদ। ব্যারিস্টার পাটোয়ারি, আপনার কাছেও, আপনি যদি এখানে কোনো মন্তব্য করতে চান, যে আপনার কোনো মূল্যায়ন থাকে যে আসলে কি সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ব্ল্যাকমেইল হয়ে কোনো রকম সিদ্ধান্ত নিচ্ছেন কিনা, এই বিষয়ে যদিও আমাদের স্পষ্টভাবে প্রমাণ সহকারে জানানোর কিছু নেই, কোনো ধারণার বিষয় যদি থাকে সেটি জানতে চাই। এবং তারপরে প্রশ্ন তারপরে করি, ছোট্ট করে যদি এখানে একটু বলেন। আমার মনে হয় সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অনেকেরই বাংলাদেশ সম্পর্কে প্রকৃত ধারণা নাই। বাংলাদেশের পলিটিক্যাল ভাইব্রেশন, এই মাটিটা কেমন, মাটির মানুষগুলো কেমন, অগ্রাধিকার কি, এ সম্পর্কে ধারণা নেই। তারা অনেকে এনজিওতে কাজ করেছে, অনেকেই বিদেশে ছিল, আর তারা অনেকে আইডিয়ালিস্টিক ভাবে আসছে, কিন্তু আসলে আইডিয়ালিস্টিক ভাবে তো রাষ্ট্র চলে না, রাষ্ট্র বাস্তবতা ভিত্তিতে চলে। সেখানে তাদের অনেক ঘাটতি আছে, এবং সেই ঘাটতি পূরণের সময় তারা পাওয়ার কথা না। সে ঘাটতি পূরণের জন্য তারা 10 বছর সময় পাবে না। তো দ্য ক্যাবিনেট সিলেকশন ওয়াজ রং ফ্রম দ্য ভেরি বিগিনিং, এবং আমি মনে করি রং পিপল দিয়ে ক্যাবিনেট সাজানো হয়েছে। ফলশ্রুতি যারা ভালো কাজ করতে চাচ্ছে তারা অনেকে ভুয়া শুনছে, যারা প্রক্সি কাজ করছে, কম্প্রোমাইজ করছে কিছু গ্রুপের, তারা টিকে যাচ্ছে। তবে ইতিহাস তো তাদেরকে মব
থেকে মানুষকে রক্ষা করতে না পারা সরকারই বলবে। তো এই যে মবকে প্রতিহত করতে পারছে না, মবকে দমন করতে পারছে না, মবকে প্রমোট করছে ইনডাইরেক্টলি, এটার তো ঐতিহাসিক দায় ভয়াবহ হবে। জি জি পিসফুল মানে ট্রানজিশন আপনার অফ কথা থেকে পাওয়ার। যদি একটু সামারি করি যে রং পিপলের দ্বারা রাইট অ্যাকশন বা রাইট পথে যাওয়ার সুযোগটা আসলে খুব একটা নাই। একটু এখানে আসি, যেহেতু সময় কম, এই জন্য অল্প অল্প করে একটু জানতে চাই, ওই যে সেই যে বিষয়টি বারবার আলোচনায় আনছি, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যে হামলার মানে মবের ঘটনা ঘটলো, সেখানে সন্ত্রাস দমন আইনে যে মামলা হলো, আপনার কাছে একটু আইনি ব্যাখ্যাও জানতে চাই যে এই বিষয়ে কি কোনো খোঁজ খবর আপনার কাছে আছে যে তাদের আসলে এই মামলার পরিণতি কি, তাদেরকেও কি এখন মানে জেলেই থাকতে হবেন দীর্ঘদিন বা দিনের পর দিন, যারা গ্রেপ্তার হলে লতিফ সিদ্দিকী, মঞ্জুর আলম পান্না, সাংবাদিক, আইনের শিক্ষক? জি। আমরা যে দেশে এখন যে পরিস্থিতি চলছে, আমরা দেখেছি যে গত জুলাই বা আগস্ট মাসের ঘটনায় যে মামলাগুলো হয়েছে, হত্যা মামলাগুলো, সেখানে জামিন দেওয়া হয়েছে এমন লোকের সংখ্যা হাতে গোনা 2-1 এবং 8-10 মাস ধরে জামিন শুনানি করা যাচ্ছে না। এর পরবর্তীতে যে সকল পলিটিক্যাল মামলা হয়েছে, অধিকাংশ পলিটিক্যাল মামলাই হাইকোর্ট জামিন দিচ্ছে না। এনাদের ক্ষেত্রে কি হবে এটা বলা মুশকিল। তবে রাষ্ট্র থেকে উদ্যোগ নেওয়া উচিত। ওদের মধ্যে অনেকেই বীর মুক্তিযোদ্ধা আছেন, তারা আসলে কি রাষ্ট্রবিরোধী কাজ করেছেন, কি সন্ত্রাস বিরোধী কাজ করেছেন। 71-এর সংবিধানকে 72-এর সংবিধানকে সমুন্নত রাখা অথবা 71 নামে একটা মঞ্চ করা, এটা কি রাষ্ট্রবিরোধী কাজ হতে পারে? আমরা 24-এর আওয়ামী লীগের পরাজয়টাকে কিছু মহল 71-এর পরাজিত শক্তির বিজয় ভাবছে। আমরা 24-এ তো আর এটা পাকিস্তানের বিজয় না, 24-এর আন্দোলন বাংলাদেশের মানুষ করেছে, বাংলাদেশের মানুষের বিজয়। এটাকে 71-এর সাথে কনফ্লিক্ট করে যত 71-কে দমন করা হবে, 71 নামটাকে, তত এই তত্ত্বটা জেগে উঠবে যে এখানে আসলে 71-এর পরাজিত শক্তির শক্তিশালী ভূমিকা ছিল এবং তারা সেই পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে। এই ন্যারেটিভসটা বাংলাদেশে আমরা চাই না। এটা আরেকটা বিভাজন সৃষ্টি করবে। আরেকটা হচ্ছে, ওখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন হাফিজুর রহমান কার্জন, উনি নামকরা প্রফেসর, উনি প্রফেসর হিসেবে বক্তব্য দিতে গেছেন। উনি রাষ্ট্রবিরোধী সন্ত্রাসবিরোধী কি কাজ করবেন? এর আগের আন্দোলন করেছিল আসিফ নজরুল, আইনের এক শিক্ষক, এখন আন্দোলন করছেন আরেক শিক্ষক। আসিফ নজরুলকে জেলে যেতে হয়নি, এনাকে জেলে যেতে হলো। তাহলে অনেকে তো এটা কম্পেয়ার করবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মর্যাদা কোথায় বেশি কোথায় কম, কেন বেশি কেন কম। পুরো বিষয়টা সরকার, আমি যেটা বলছিলাম যে সরকার কম্প্রোমাইজ করছে অনেক জায়গায়, সে কারণে সরকার সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। এবং এই বিষয়গুলো পরবর্তীতে সরকারের জন্য পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার বা সেফ এক্সিটের জন্য প্রবলেম হয়ে দাঁড়াবে। জি, আমি একটু এই বিষয়ে জানতে চাই ডাক্তার জাহেদ, মানে এই ঘটনাটা যেটি নিয়ে কথা বলছি সেটি আসলে কি বার্তা দিল? বিরুদ্ধ মত যারা উচ্চারণ করছেন বা যারা শক্তভাবে কথা বলছেন, তাদের জন্য কি কোনো বার্তা, মানে তাদের কি ভয় পাওয়ার কারণ আছে? একেবারেই না। মানে আমার কাছে মনে হয় যে খুব অদ্ভুত শোনাবে, মানে দেখতে মনে হচ্ছে এটা আওয়ামী লীগ টাকা পয়সা দিয়ে ঘটনা ঘটিয়েছে। মানে তুমি গিয়ে এসব ঝামেলা করো, কারণ শেষ পর্যন্ত আচ্ছা এই প্রোগ্রামটা যদি হয়ে যেত, এটা কি নিউজ হতো? আমরা ধরে নিলাম ডক্টর কামাল হোসেন গিয়ে হাজির হলেন, যদি ওনারা স্টেটমেন্ট দিয়েছেন যে ওনাদেরকে ইনভাইট করেন, তারপর ধরলাম ওখানে উনি গেলেন, লতিফ সিদ্দিকী এটা সেটা বললেন, কার্জন বললেন, জানা পান্না বললেন, যে দেখেন পান্নাও গেলেন, তো কি হতো? কিছুই হতো না। কিন্তু যা হলো সেটার কারণে যে পরিমাণ মাইলেজ আওয়ামী লীগ পেল, সেটা তো দেখতে মনে হয় যে এই ঝামেলাটা আওয়ামী লীগ করতে পাঠিয়েছে। তার মানে আমাদের এইসব স্টুপিডিটি দিনের শেষে আমরা আসলে যাদের বিরোধিতা করতে চাই, যাদেরকে রাজনৈতিকভাবে পরাজিত করতে চাই, তাদেরকে আমরা আসলে ফসল তুলে দিচ্ছি। আপনি সন্ত্রাস দমন আইনের কথা বলছিলেন, আমি এজাহার পড়ছিলাম, লতিফ সিদ্দিকী নাকি সশস্ত্র সংগ্রামের মাধ্যমে এই সরকারকে পতন ঘটিয়ে শেখ হাসিনা আসার পথ তৈরি করতে চেয়েছেন। এই হচ্ছে একজন পুলিশ অফিসার এই এজাহার দেয় এবং একজন কোর্টের জাজ কনভিন্সড হন। খেয়াল করি, উনি তো দিলেই তো উনি সেটা গ্রহণ করতে বাধ্য নন, কোর্টের জাজ কনভিন্সড হয়ে তাকে আদালত জেলখানায় পাঠানোর জন্য রাজি হয়েছেন এবং পাঠিয়ে দিয়েছেন। খেয়াল করুন, তাহলে ওখানে কিছু লোক গিয়ে হই হট্টগোল করার আগ পর্যন্ত এত বড় একটা চক্রান্ত করছেন জনাব লতিফ সিদ্দিকী, সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি নিচ্ছেন, তিনি সেটা করবে। তো তাহলে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এতদিন কি করেছে? ওনাকে আগে অ্যারেস্ট করা হয়নি কেন? এমনকি ওই প্রোগ্রাম শুরুর পরও অ্যারেস্ট করা হয়নি। ওরা যখন কেওস হলো তারপর তারা গেলেন এবং এই কাজগুলো করলেন। মানে আমি একটা কথা এই সরকারের উদ্দেশ্যে বলতে চাই, এখনো না, 15ই আগস্টে যখন কিছু ব্যক্তি তুলে দিতে গিয়েছিলেন, মানে এই কথাগুলো না এখনকার বাংলাদেশে বলা খুব কঠিনও।
মানে আমরা একটা রাষ্ট্র কিভাবে চলবে সেই কনসেপ্টই অনেকের কাছে নাই। কোনো একটা কাজ কে নিয়ে যদি আমরা আইনগত ব্যবস্থা নিতে চাই, ফৌজদারি ব্যবস্থা নিতে চাই, সেটাকে ক্রিমিনালাইজ করতে হবে আগে। তো আমরা বলে দেই 15ই আগস্ট ব্যক্তিও, আওয়ামী লীগ তো বটে, ব্যক্তিও 32 নম্বরে গিয়ে ফুল দিতে পারবে না, একটা আইন বানাই। এই আইন নিয়ে সমালোচনা হোক, কিন্তু একটা আইন বানিয়ে দেই, তারপর এটা বলবো। ঠিক একইভাবে আমাদের আইন বানাতে হবে মঞ্চ 71 থাকা কোনো কিছু কোনো প্রতিষ্ঠান হতে পারবে না, বা কোনো এক কালে কোনোভাবে। আমি এটা মানতে প্রস্তুত আছি, এখানে অনেকে আওয়ামী লীগের প্রতি সিম্পাথাইজার্স আছেন, কোনো সন্দেহ নাই। এবং আমি দেখলাম কেউ কেউ তালিকা দেন যে আওয়ামী লীগের বিভিন্ন পদে থাকা লোকজন এখানে ছিল। তাহলে প্রশ্ন হচ্ছে তাতে কি হলো? আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ, এখন আওয়ামী লীগের যদি কোনো এককালে পদে থাকা লোকজন তার বিরুদ্ধে যদি মামলা না থাকে, সেই ধরনের একটা প্ল্যাটফর্মে গেলে সমস্যাটা কোথায়? এবং এর মাধ্যমে আসলে আমরা এই বার্তাটা দিতে চাচ্ছি, এবং আমি বলছি বারবার, এটা একটা পাল্টা ফ্যাসিজম হিসেবে তৈরি হয়েছে। ঠিক আওয়ামী লীগের উল্টো একটা জিনিস। আগে দেখবেন মুক্তিযুদ্ধ বলে নাম দিয়ে আপনি যে কোনো, মুক্তিযুদ্ধ মঞ্চ একটা ছিল কিন্তু, ওটা দিয়ে আপনি যে কোনো কিছু করতে পারতেন, কোনো প্রশ্ন করা যাবে না। এখন জুলাই যদি বলেন আপনাকে চুপ হয়ে যেতে হবে, আপনি জুলাইয়ের বিরুদ্ধে কিছু বলতে পারবেন না। আবার পাল্টা এখন 71, এখন স্বাধীনতা, এখন মুক্তিযুদ্ধ, এগুলোর কথা বলাই বিপদ। আমি প্রায় বলি কথাটা, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের বয়ানকে আমরা বহু বছর রিপিটেডলি চ্যালেঞ্জ করেছি, তার সকল চেতনা। কিন্তু এখন কি সেটা এস্টাবলিশড হয়ে যাচ্ছে না যে মুক্তিযুদ্ধ যেন শুধু আওয়ামী লীগেরই সম্পদ, আর কেউ বললে মানে আর কেউ সেটাকে গ্রহণও করে না? না, গ্রহণ করছি, আমি সেটাই বলছি। আমরা মুক্তিযুদ্ধের চেতনা এবং সকল একটা চেতনা ব্যবসার কথাও বলেছি, কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের যে বয়ান, যেমন ধরুন আমি একটা উদাহরণ দিই, শেখ মুজিব ছাড়া মুক্তিযুদ্ধের কেউ নাই, এমনকি তাদের নেতা তাজউদ্দিনকেও তারা স্বীকার করে না। হ্যাঁ, তো এগুলো সরিয়ে রেখে বলছে, আজকে ডিটেইল আলোচনার জায়গা নাই। আমরা আওয়ামী লীগের বয়ানকে অস্বীকার করি, দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন আমরা মুক্তিযুদ্ধকে অস্বীকার করি, আমরা মুক্তিযুদ্ধ অস্বীকার করতে পারি না। কিন্তু হয়েছে কি, এখন একটা চক্র আছে যারা 71-এ তাদের মারাত্মক অন্ধকারাচ্ছন্ন ইতিহাস আছে, তারা চেষ্টা করেছিল 24/71-কে ধামাচাপা দেওয়া যায় কিনা। ফলে তারাই এখন নানান ফর্মে নানান ভাবে এসে এই পরিস্থিতিগুলো, এটা শুধু মঞ্চ 71 না, কিছুদিন আগে বিএনপির যে নেতা মোটামুটি চাপের শিকার হলেন জনাব ফজলুর রহমান, উনি একটা বাজে মন্তব্য করেছিলেন, তার বিরুদ্ধে মূল ক্ষোভ কাদের আমরা বুঝতে পারি তো, কারণ উনি সকাল বিকাল মুক্তিযুদ্ধের কথা বলেন এবং সেই প্রসঙ্গে সেই মুক্তিযুদ্ধের সময়কার কালো শক্তির কথা বলেন, এগুলোই প্রবলেম হয়েছে। তো এই চেষ্টা আছে, এখন আমাদের আসলে এটার বিরুদ্ধেও ফাইট করতে হবে। আমি আবারও বলছি, স্বাধীনতা 71 এগুলো মানে শেখ মুজিব বা আওয়ামী লীগ বা, কিন্তু আমি এটাই বলছি, আমি ওই প্রশ্নটা করছি, যারা ফাইট করছেন তাদের কি ভয় পাবার কারণ আছে কিনা? কারণ হয় তারা মবের শিকার হচ্ছেন, আবার দেখলাম এই যে সন্ত্রাস দমন আইনের মতো জায়গায় মামলাও হয়ে যাচ্ছে। ভয় পাবার কারণ আছে কিনা যারা এরকম কথা বলছেন? ভয় করার চেষ্টা আছে, মানে ভয় পাওয়ানোর, ভয় তৈরি করার চেষ্টা আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু আমি মনে করি এটা সেরকম একটা চেষ্টারই অংশ। আমি মনে করি এখন অন্তত আমাদের মতো জায়গা থেকে, যাদেরকে অন্তত অ্যাটলিস্ট এখনই শেখ হাসিনার দালাল বা আওয়ামী লীগের দালাল হিসেবে ট্যাগ করা যাবে না, এটা একটু কঠিনই আছে আমাদেরকে দালাল করা। তো আমাদের রাদার মুক্তিযুদ্ধের কথাগুলো, যারা আমরা এই মুক্তিযুদ্ধে বিশ্বাস করি, আবারও বলছি আওয়ামী মুক্তিযুদ্ধে না, যে আমাদের সত্যিকার মুক্তিযুদ্ধে যারা বিশ্বাস করি, তাদের দিক থেকে আলাপগুলো আসুক। আর যদি আওয়ামী বয়ানও কেউ আনতে চায়, কথার কথা, সেই রাইটও আসলে তার আছে। তার যতক্ষণ পর্যন্ত তার এই বয়ানের মাধ্যমে সে কোনো আইন লঙ্ঘন করছে না, ততক্ষণ পর্যন্ত সেই রাইটও আছে। সেই রাইটকে আমরা পাল্টা বয়ান দিয়ে কমব্যাক করবো, গায়ের জোরে এটা করা যাবে না। আমি একদম শেষ প্রসঙ্গ এটি, ব্যারিস্টার শামীম পাটোয়ারী যে বলছেন, আপনি বলছিলেন যে সবাইকে নিয়ে সরকার হবে, কিন্তু আলোচনা করবে, আবারও দেখছি রবিবার আলোচনা করবে সরকার এনসিপি, জামাত এবং বিএনপির সাথে বর্তমান পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে। এটিকে নিয়ে আপনার মূল্যায়ন শুনে আমার কাছে মনে হয়, দেখুন, এনসিপি এবং জামাতকে বিএনপি যেন আসন ছেড়ে দেয়, মূলত সেই আলোচনাটাই হবে। এনসিপি এবং জামাতকে বিএনপি আসন ছেড়ে দিচ্ছে না, এটাই তাদের মূল স্পর কারণ। অর্থাৎ ওই যে আমরা ভোট করলাম, ভোট বলে এতদিন আমরা কথা বললাম, সেই সঠিক ভোটটা এনসিপি চাচ্ছে না। সেই সঠিক ভোটটা করলে অনেকের ভোটের হিসাব মিলবে না। সেই সঠিক ভোটে জাতীয় পার্টি ভালো করে ফেলতে পারে, অনেকের থেকে ভালো করে ফেলতে পারে। তো জাতীয় পার্টিকে বাদ দিতে হবে, বাদ দিয়ে ভাগাভাগি করে ফেলতে হবে। এবং সেক্ষেত্রে আমি মনে করছি ডক্টর ইউনূস স্যারের যেটা উচিত ছিল, সকল দলকে সাথে নিয়ে ভোট করা, তিনি সেখানে একটা অংশের হয়ে ভোট করার চেষ্টা করছেন। ফলশ্রুতিতে যেটি হবে, একাংশের সরকার হবে ভবিষ্যতে, একাংশের ম্যান্ডেট, একাংশের গভর্নমেন্ট, এবং ফলশ্রুতিতে সে সরকার হোঁচট খাবে এবং দীর্ঘদিন ক্ষমতা থাকতে পারবে না। দেশের ইকোনমি ধ্বংস হয়ে যাবে, দেশের মানুষ আরো গরিব হবে এবং দেশের দারিদ্রতার হার বাড়তেই থাকবে, জব কাট হতে থাকবে।
সেই জিনিসটার একটা গোল্ডেন রুল সলিউশন করার চেষ্টা এই সরকার করলো না। আমরা মনে করি এই সরকারের এই চেষ্টা না করার কারণে বাংলাদেশ দীর্ঘদিন সাফার করবে। সামাজিক একটা অবক্ষয় হয়ে গেছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বিশ্বাসহীনতা এবং আস্থাহীনতা, এবং দেশটা শার্প দুভাগে ভাগ হয়ে গেল। এখানে বিএনপি পড়েছে এই দুই ভাগের মাঝখানে। একদিকে বিএনপি মুক্তিযুদ্ধের সপক্ষের দল, আবার আরেকদিকে মুক্তিযুদ্ধের আরেক সপক্ষের দল আওয়ামী লীগের সাথেই তার সারা জীবনের শত্রুতা, কম্পিটিশন। বিএনপিকে ভোট করার জন্য, আন্দোলন করার জন্য জামাত বা অন্য সকল দলের সাথে অ্যালায়েন্স করতে হয়। আবার এই মুহূর্তে যখন মুক্তিযুদ্ধ কোশ্চেন আসবে, তখন বিএনপি কি করবে? এই ইস্যুগুলো সামনে ইয়েট টু সি। কোন দল ব্যান হওয়ার ক্ষেত্রে বিএনপি কি ভূমিকা রাখলো, সেটার উপর বিএনপির ভবিষ্যৎ নির্ভর করবে। কারণ বিএনপিকে তো দেশকে চালাতে হবে, কিভাবে চালাতে হবে, কিভাবে চালাতে পারবে, সেই রূপরেখাটা তৈরি করতে হবে। গতকালকে একটু টকশোতে বলেছিলাম যে আওয়ামী লীগ ব্যান হয়ে যাওয়ার কারণে ডক্টর ইউনূসের গুরুত্ব কমে গেছে, কারণ ইন্টারন্যাশনালি ইউনূস ছাড়া অন্য কেউ এই সিচুয়েশন ট্যাকেল দিতে পারতো না। আবার আওয়ামী লীগ ব্যান হওয়ার কারণে জামাতের গুরুত্ব কমে গেছে, কারণ জামাত ছাড়া মাঠে আওয়ামী লীগকে হারানো সম্ভব ছিল না। আওয়ামী লীগ না থাকার কারণে বিএনপির গুরুত্ব কমে গেছে, কারণ ভোটে আবার আওয়ামী লীগকে কমব্যাট করতে বিএনপি লাগবে। পুরো রাজনীতির যে ভারসাম্যটাই এলোমেলো হয়ে যাচ্ছে। তার সাথে যদি আরো দল বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে সেই ভোটটাই আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না, এফডিআই কমে যাবে, বাংলাদেশ থাকবে না, দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের দিকে বাংলাদেশ চলে যাবে। এবং এই যে নিপীড়িত মানুষরা, নব্য শাসক দিয়ে নব্য নিপীড়িত যারা হচ্ছে, তারা আস্তে 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 দানা বেঁধে নিজেদের মতো সরকার করবে, নিজেদের মতো ভাগ করে নিরাপদ জায়গায় থাকবে। অর্থাৎ রেবেল গভর্নমেন্ট হয়ে যেতে পারে, গৃহযুদ্ধ হয়ে যেতে পারে। এগুলো যুদ্ধের আশঙ্কার কথা বলছেন আপনি, বলছেন সেই সরকারও বেশি দিন নাও টিকতে পারে, এরকম ভয়াবহ কিছু আশঙ্কার কথা আপনি বলছেন। আমি ডাক্তার জাহেদ আপনার কাছেও এই প্রসঙ্গে শেষ শুনতে চাইবো, এবং মানে এই প্রসঙ্গে যে তিনটি দলের সাথে আবারও বৈঠকে বসছে, সেই বিএনপি, জামাত এবং এনসিপির সাথে, এবং সাথে সাথে এই প্রশ্নটা করতে চাই যে বিএনপি কি আসলে দুটোর মাঝখানে পড়ে, যেটি ব্যারিস্টার শামীম বলছিলেন, মানে তার তেজহীন বা নিস্তেজ একটা দল, খুব উঁচু স্বরে কথা বলেন আবার সুর নরম করে একটা দলে পরিণত হলো কিনা? না, বিএনপির জন্য আসলে একটা রিয়েল প্রবলেম আছে, এটা তো সত্য। শক্তি আছে এখনো, কিন্তু সুর কতটুকু চড়াবে? এই সরকার থাকুক, এই সরকার থেকে নির্বাচন করে যাক, এটা এই সরকার বিএনপি চায়। এবং আমি মনে করি এই সরকারের যদি বাই এনি চান্স প্রধান উপদেষ্টা রিজাইন করে ফেলেন, তাহলে আমাদের নির্বাচন ঝুঁকির মুখে পড়ে যাবে। অনেকে এটা চাইছেন উনি রিজাইন করে ফেলুক, তখন একে বসাবো না তাকে বসাবো, নাকি বিদেশি টেক ওভার করবে, আর যারা ওয়াকার থাকবেন, নাকি কারো নাকি পছন্দের অন্য কোনো জেনারেল আছে তাকে বসাতে চান। তো একটা টোটাল কেওসে আমরা পড়বো। বিএনপি সম্ভবত এই কারণে সরকারকেও খুব বেশি ঝামেলায় ফেলতে চায় না। সরকারের প্রতি তার অসন্তুষ্টি আছে, এবং ডক্টর ইউনূসের প্রায় প্রকাশ্য এনসিপির প্রতি বায়াস আছে, তারপরও বিএনপি ছাড়টা দিচ্ছে। দ্বিতীয় যে কথাটা বললাম, ওইটা একটা ডেলিকেসির জায়গা আছে, যে জাতীয় পার্টি যদি নিষিদ্ধ হয়ে যায়, ইভেন জাতীয় পার্টি যদি থাকেও, তারপর জামায়াত এনসিপির দেশ থেকে যত বেশি দল থেকে বিএনপি জিততে পারে, সেটা তার ক্ষমতায় থাকাটাকে তত বেশি লেজিটিমেসি দিবে। কারণ জামাত এনসিপি সরে থাকলো, জাতীয় পার্টি থাকলো, এর মধ্যে যদি আমরা মনে করি যে আওয়ামী লীগের এলাকাগুলোতে অনেকেই জাতীয় পার্টির লাঙ্গল নিয়ে নির্বাচন করে মোটামুটি উল্লেখযোগ্য একটা সিট পেল, তারপরও সেই অর্থে তো কম্পিটিশন হবে না। এবং সেই ক্ষেত্রেও বিএনপি চাইবে জামায়াত এবং এনসিপি নির্বাচনে আসুক। সুতরাং বিএনপির জন্য খুব টাফ হওয়া কঠিন হয়ে পড়েছে এখন। বিএনপি আসলে রিয়েলি একটা খুব ডেলিকেট সিচুয়েশনে পড়েছে, এবং সে চেষ্টা করছে এই জায়গার মধ্যে থেকে যতটা সম্ভব সে তার মতো করে কাজটা ম্যানেজ করতে পারে। কিন্তু আমি এটুকুও নিশ্চিত, যদি ভবিষ্যতে প্রয়োজন হয় তার এই ধরনের হয়তো শক্তি সে সঞ্চিত রাখছে, প্রয়োজনে সে হয়তো আবার মাঠে নামবে সেই পরিস্থিতি। যারা ফাইট করছেন তাদের কি ভয় পাবার কারণ আছে কিনা? কারণ হয় তারা মবের শিকার হচ্ছেন, আবার দেখলাম এই যে সন্ত্রাস দমন আইনের মতো জায়গায় মামলাও হয়ে যাচ্ছে। ভয় পাবার কারণ আছে কিনা যারা এরকম কথা বলছেন? ভয় করার চেষ্টা আছে, মানে ভয় পাওয়ানোর, ভয় তৈরি করার চেষ্টা আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু আমি মনে করি এটা সেরকম একটা চেষ্টারই অংশ। আমি মনে করি এখন অন্তত আমাদের মতো জায়গা থেকে, যাদেরকে অন্তত অ্যাটলিস্ট এখনই শেখ হাসিনার দালাল বা আওয়ামী লীগের দালাল হিসেবে ট্যাগ করা যাবে না, এটা একটু কঠিনই আছে আমাদেরকে দালাল করা। তো আমাদের রাদার মুক্তিযুদ্ধের কথাগুলো, যারা আমরা এই মুক্তিযুদ্ধে বিশ্বাস করি, আবারও বলছি আওয়ামী মুক্তিযুদ্ধে না, যে আমাদের সত্যিকার মুক্তিযুদ্ধে যারা বিশ্বাস করি, তাদের দিক থেকে আলাপগুলো আসুক। আর যদি আওয়ামী বয়ানও কেউ আনতে চায়, কথার কথা, সেই রাইটও আসলে তার আছে। তার যতক্ষণ পর্যন্ত তার এই বয়ানের মাধ্যমে সে কোনো আইন লঙ্ঘন করছে না,
ততক্ষণ পর্যন্ত সেই রাইটও আছে, সেই রাইটকে আমরা পাল্টা বয়ান দিয়ে কম ব্যাক করবো, গায়ের জোরে এটা করা যাবে না। জি, আমি একদম শেষ প্রসঙ্গ এটি, ব্যারিস্টার শামীম পাটোয়ারি যে বলছেন, আপনি বলছিলেন যে সবাইকে নিয়ে সরকার হবে কিন্তু আলোচনা করবে, আবারও দেখছি রবিবার আলোচনা করবে সরকার এনসিপি, জামাত এবং বিএনপির সাথে বর্তমান পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে। এটিকে নিয়ে আপনার মূল্যায়ন শুনে। আমার কাছে মনে হয় যখন এনসিপি এবং জামাতকে বিএনপি যেন আসন ছেড়ে দেয়, মূলত সেই আলোচনাটাই হবে। এনসিপি এবং জামাতকে বিএনপি এনাফ আসন ছেড়ে দিচ্ছে না, এটাই তাদের মূল স্পর কারণ। অর্থাৎ ওই যে আমরা ভোট করলাম, ভোট ভোট বলে এতদিন আমরা কথা বললাম, সেই সঠিক ভোটটা এনসিপি চাচ্ছে না। সেই সঠিক ভোটটা করলে অনেকের ভোটের হিসাব মিলবে না। সেই সঠিক ভোটে জাতীয় পার্টি ভালো করে ফেলতে পারে, অনেকের থেকে ভালো করে ফেলতে পারে, তো জাতীয় পার্টিকে বাদ দিতে হবে, বাদ দিয়ে ভাগাভাগি করে ফেলতে হবে। এবং সেক্ষেত্রে আমি মনে করছি ডক্টর ইউনূস স্যারের যেটা উচিত ছিল সকল দলকে সাথে নিয়ে ভোট করা, তিনি সেখানে একটা অংশের হয়ে ভোট করার চেষ্টা করছেন। ফলশ্রুতিতে যেটি হবে, একাংশের সরকার হবে ভবিষ্যতে, একাংশের ম্যান্ডেট, একাংশের গভর্নমেন্ট, এবং ফলশ্রুতিতে সে সরকার হোঁচট খাবে এবং দীর্ঘদিন ক্ষমতা থাকতে পারবে না। দেশের ইকোনমি ধ্বংস হয়ে যাবে, দেশের মানুষ আরো গরিব হবে এবং দেশের দারিদ্রতার হার বাড়তেই থাকবে, জব কাট হতে থাকবে। সেই জিনিসটার একটা গোল্ডেন রুল সলিউশন করার চেষ্টা এই সরকার করলো না। আমরা মনে করি এই সরকারের এই চেষ্টা না করার কারণে বাংলাদেশ দীর্ঘদিন সাফার করবে। সামাজিক একটা অবক্ষয় হয়ে গেছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বিশ্বাসহীনতা এবং আস্থাহীনতা, এবং দেশটা শার্প দুভাগে ভাগ হয়ে গেল। এখানে বিএনপি পড়েছে এই দুই ভাগের মাঝখানে। একদিকে বিএনপি মুক্তিযুদ্ধের সপক্ষের দল, আবার আরেকদিকে মুক্তিযুদ্ধের আরেক সপক্ষের দল আওয়ামী লীগের সাথে তার সারা জীবনের শত্রুতা, কম্পিটিশন। বিএনপিকে ভোট করার জন্য, আন্দোলন করার জন্য জামাত বা অন্য সকল দলের সাথে অ্যালায়েন্স করতে হয়। আবার এই মুহূর্তে যখন মুক্তিযুদ্ধ কোশ্চেন আসবে, তখন বিএনপি কি করবে? এই ইস্যুগুলো সামনে ইয়েট টু সি। কোন দল ব্যান হওয়ার ক্ষেত্রে বিএনপি কি ভূমিকা রাখলো, সেটার উপর বিএনপির ভবিষ্যৎ নির্ভর করবে। কারণ বিএনপিকে তো দেশটা চালাতে হবে, কিভাবে চালাতে হবে, কিভাবে চালাতে পারবে, সেই রূপরেখাটা তৈরি করতে হবে। গতকালকে একটি টক শোতে বলেছিলাম যে আওয়ামী লীগ ব্যান হয়ে যাওয়ার কারণে ডক্টর ইউনূসের গুরুত্ব কমে গেছে, কারণ ইন্টারন্যাশনালি ইউনূস ছাড়া অন্য কেউ এই সিচুয়েশন ট্যাকেল দিতে পারতো না। আবার আওয়ামী লীগ ব্যান হওয়ার কারণে জামাতের গুরুত্ব কমে গেছে, কারণ জামাত ছাড়া মাঠে আওয়ামী লীগকে হারানো সম্ভব ছিল না। আওয়ামী লীগ না থাকার কারণে বিএনপির গুরুত্ব কমে গেছে, কারণ ভোটে আবার আওয়ামী লীগকে কমব্যাট করতে বিএনপি লাগবে। পুরো রাজনীতির যে ভারসাম্যটাই এলোমেলো হয়ে যাচ্ছে। তার সাথে যদি আরো দল বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে সেই ভোটটাই আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না, এফডিআই কমে যাবে, বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না, দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের দিকে বাংলাদেশ চলে যাবে। এবং এই যে নিপীড়িত মানুষরা, নব্য শাসক দিয়ে নব্য নিপীড়িত যারা হচ্ছে, তারা আস্তে 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 দানা বেঁধে নিজেরা নিজেদের মতো সরকার করবে, নিজেরা নিজেদের মতো ভাগ করে নিরাপদ জায়গায় থাকবে। অর্থাৎ রেবেল গভর্নমেন্ট হয়ে যেতে পারে, গৃহযুদ্ধ হয়ে যেতে পারে। এগুলো যুদ্ধের আশঙ্কার কথা বলছেন আপনি, বলছেন সেই সরকারও বেশি দিন নাও টিকতে পারে, এরকম ভয়াবহ কিছু আশঙ্কার কথা আপনি বলছেন। আমি ডাক্তার জাহেদ আপনার কাছেও এই প্রসঙ্গে শেষ শুনতে চাইবো, এবং মানে এই প্রসঙ্গে যে তিনটি দলের সাথে আবারও বৈঠকে বসছে, সেই বিএনপি, জামাত এবং এনসিপির সাথে, এবং সাথে সাথে এই প্রশ্নটা করতে চাই যে বিএনপি কি আসলে দুটোর মাঝখানে পড়ে, যেটি ব্যারিস্টার শামীম বলছিলেন, মানে তার তেজহীন বা নিস্তেজ একটা দল, খুব উঁচু স্বরে কথা বলেন আবার সুর নরম করে একটা দলে পরিণত হলো কিনা? না, বিএনপির জন্য আসলে একটা রিয়েল প্রবলেম আছে, এটা তো সত্য। শক্তি আছে এখনো, কিন্তু সুর কতটুকু চড়াবে? এই সরকার থাকুক, এই সরকার থেকে নির্বাচন করে যাক, এটা এই সরকার বিএনপি চায়। এবং আমি মনে করি এই সরকারের যদি বাই এনি চান্স প্রধান উপদেষ্টা রিজাইন করে ফেলেন, তাহলে আমাদের নির্বাচন ঝুঁকির মুখে পড়ে যাবে। অনেকে এটা চাইছেন তিনি রিজাইন করে ফেলুক, তখন একে বসাবো না তাকে বসাবো, নাকি বিদেশি টেক ওভার করবে, আর যারা ওয়াকার থাকবেন, নাকি কারো কারো নাকি পছন্দের অন্য কোনো জেনারেল আছে তাকে বসাতে চান। তো একটা টোটাল কেওসে আমরা পড়বো। বিএনপি সম্ভবত এই কারণে সরকারকেও খুব বেশি ঝামেলায় ফেলতে চায় না, সরকারের প্রতি তার অসন্তুষ্টি আছে, এবং ডক্টর ইউনূসের প্রায় প্রকাশ্য এনসিপির প্রতি বায়াস আছে, তারপরও বিএনপি ছাড়টা দিচ্ছে। দ্বিতীয় যে কথাটা বললাম, ওই যে একটা ডেলিকেসির জায়গা আছে, যে জাতীয় পার্টি যদি নিষিদ্ধ হয়ে যায়, ইভেন জাতীয় পার্টি যদি থাকেও, তারপর জামায়াত এনসিপির দেশ থেকে যত বেশি দল থেকে বিএনপি জিততে পারে, সেটা তার ক্ষমতায় থাকাটাকে তত বেশি লেজিটিমেসি দিবে। কারণ
জামাত এনসিপি সরে থাকলো, জাতীয় পার্টি থাকলো, এর মধ্যে যদি আমরা মনে করি যে আওয়ামী লীগের এলাকাগুলোতে অনেকেই জাতীয় পার্টির লাঙল নিয়ে নির্বাচন করে মোটামুটি উল্লেখযোগ্য একটা সিট পেল, তারপরও সেই অর্থে তো কম্পিটিশন হবে না। এবং সেই ক্ষেত্রেও বিএনপি চাইবে জামায়াত এবং এনসিপি নির্বাচনে আসুক। সুতরাং বিএনপির জন্য খুব টাফ হওয়া কঠিন হয়ে পড়েছে এখন। বিএনপি আসলে রিয়েলি একটা খুব ডেলিকেট সিচুয়েশনে পড়েছে এবং সে চেষ্টা করছে এই জায়গার মধ্যে থেকে যতটা সম্ভব সে তার মতো করে কাজটা ম্যানেজ করতে পারে। কিন্তু আমি এটুকুও নিশ্চিত যদি ভবিষ্যতে প্রয়োজন হয় তার এই ধরনের হয়তো শক্তি সে সঞ্চিত রাখছে, প্রয়োজনে সে হয়তো আবার মাঠে নামবে সেই পরিস্থিতি। জি, অনেক ধন্যবাদ ডাক্তার জাহিদ আপনাকে, অনেক ধন্যবাদ ব্যারিস্টার শামীম পাটোয়ারী আপনাকে, ধন্যবাদ আপনাদের দুজনকে, ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য। আজকের মতো শেষ করছি।